नमस्कार बंधुरा वेलकम बैक टू सोम्स क्लासरूम। तो आज के আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে ত্রিকোণমিতি যৌগিক কোণ। ঠিক আছে, যৌগিক কোণটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতির অধ্যায় ক্লাস 11 এর অনেকে ভিডিওর জন্য ডিমান্ড করেছিল, তাই জন্য এই ভিডিওর অধ্যায়টা আজকে আমরা এইখানে আলোচনা করছি। মন দিয়ে শুনবে যে ত্রিকোণমিতির যৌগিক কোণ অনেকেরই নাকি শুনেছি কঠিন লাগে, অনেকে এটা বুঝতে পারে না ঠিকঠাক করে। তো ত্রিকোণমিতির যৌগিক কোণ টপিকটাকে তোমরা ক্লিয়ারলি বুঝবে কিভাবে সেটা দেখো আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। সবার আগে বুঝতে হবে যে ত্রিকোণমিতির যৌগিক কোণ অধ্যায়টাতে আমরা শিখব কি। আমি তোমাদেরকে বলে রাখছি, ত্রিকোণমিতির যৌগিক কোণে আমরা এতদিন পর্যন্ত যে জিনিসগুলোকে শিখিনি, মানে মনে করো আমাদের যখন সাইন এ দেওয়া থাকতো বা সাইন থিটা দেওয়া থাকতো তখন আমরা এটাকে খুব সুন্দরভাবে লিখতে পারতাম, ওপরে লম্ব নিচে অতিভুজ, এই জিনিসটা আমরা লিখতে পারতাম। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, বা সাইন এ দেওয়া থাকলে সেটাকে আমরা লম্ব বাই অতিভুজ এই আকারে আমরা লিখতে পারতাম। কিন্তু কখন আমরা এরকম পারতাম না যে ধরো সাইনের ভেতর এরকম দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে এ প্লাস বি, ঠিক আছে, তো এর ফর্মুলা কি হবে? সাইনের ভেতর দুটো অ্যাঙ্গেলের বিয়োগ দেওয়া আছে এ মাইনাস বি, এদের ফর্মুলা কি হবে? এই জিনিসগুলো আমরা বার করতে পারতাম না। কিংবা এরকম কিছু মান ছিল যে মানগুলোর আমরা ভ্যালু বার করতে পারতাম না। সাইন 75 ডিগ্রি, এই জিনিসটার মান কত আমরা জানতাম না। সাইন 60 ডিগ্রির মান আমরা জানতাম, সাইন 15 ডিগ্রির মান জানতাম না। তাই জন্য এই যে সাইন 75 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, এই যে রাশিগুলো সাইন 15 ডিগ্রি, সাইন 75 ডিগ্রি, কস 15, কস 75, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলোর আমরা ভ্যালু আমরা বার করতে পারতাম না। কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে সাইন 30 ডিগ্রির মান কত আমরা জানতাম, সাইন 60 ডিগ্রির মান কত আমরা জানতাম, সাইন 90 ডিগ্রির মান কত আমরা জানতাম। কিন্তু এরকম মিডিল কোণ নাম্বার দিয়ে দিলে সাইন 75, তখন আমরা হাঁ করে বসে থাকতাম। সাইন 15 ডিগ্রি বলে দিলে তখন আমরা বুঝতে পারতাম না, বসে থাকতাম। তো এই যে সাইন 15 ডিগ্রি, 75 ডিগ্রি, একই রকম ভাবে ট্যান 15, ট্যান 75, কস 15, কস 75, বা এগুলো ছাড়া অন্য অ্যাঙ্গেলও তুমি ভাবতে পারো, অন্য অ্যাঙ্গেলও ভাবতে পারো। মনে করো 105 ডিগ্রি বার করতে দিল কোনো জিনিসের, যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন, সেটা ট্যান হতে পারে, কট হতে পারে, সাইন হতে পারে, যে কোনো কিছু। এইরকম যে অ্যাঙ্গেলগুলোর ভ্যালু আমরা বার করতে পারতাম না, সেগুলো এই চ্যাপ্টারটাতে আমরা বার করা শিখে যাব। ঠিক আছে, আমরা জেনারেলি এতদিন পর্যন্ত 30 ডিগ্রি, 60 ডিগ্রি, ঠিক আছে, মাঝখানে 45 ডিগ্রি, 90 ডিগ্রি আর এখানে 0 ডিগ্রি, এই কটা টাইপের অ্যাঙ্গেলের মধ্যে পড়লে আমরা তাদের মান বার করতে পারতাম। বাকি যদি মাঝামাঝি কোনো অ্যাঙ্গেল পড়ে যেত তো তার মান আমরা এইখান থেকে বার করতে পারতাম না। এই চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার যেটা তোমাদেরকে এই 15 ডিগ্রির মান, 75 ডিগ্রির মান, 105 ডিগ্রির মান, এরকম উল্টোপাল্টা যে মানগুলো থাকবে, মিডিল নাম্বার যেগুলো থাকছে আর কি, ঠিক আছে, বিশেষ করে 97 এর যে মিডিল নাম্বার, বা ধরো এই যে 0 আর 30 এর যে মিডিল নাম্বার মানে 15, এদের যে মানগুলো, এই মানগুলো বার করা আমরা এই চ্যাপ্টারের মধ্যে শিখবো। তো কি করে শিখবো, কিভাবে এই চ্যাপ্টারটা ডেভেলপ হবে, আস্তে আস্তে আমরা ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। ভিডিওর শুরুতে আমি দেখবে অনেক জায়গাতেই তোমাদেরকে এখানে ফর্মুলাগুলো ডাইরেক্ট বলে দেবে চলো ফর্মুলা মুখস্থ করো, অঙ্ক স্টার্ট করো। আমি সেটা করব না, আমি তোমাদেরকে ফর্মুলাগুলো প্রমাণ করে এখানে দেখাবো। একটা ফর্মুলা দিয়ে আমি সব ফর্মুলা প্রমাণ করব, আমি বলে দিলাম তোমাদেরকে আগে থেকেই। ফর্মুলা প্রমাণ করার পর তার উপর আমরা অঙ্ক সলভ করবার চেষ্টা করব। তো চলো ফার্স্টে দেখো যে অঙ্কটাকে করার জন্য আমরা কিভাবে ফর্মুলাগুলোকে প্রতিষ্ঠা করি, সেটা একটুখানি মন দিয়ে শুনবে। তবে সেই জিনিসটাতে আসার আগে আমরা তোমাদেরকে দুটো জিনিস বোঝাবো, একটুখানি মন দিয়ে শুনবে। ধরো এরকম কোথাও একটা তুমি জেড দেখতে পাচ্ছ, এখানের অ্যাঙ্গেলটা ধরো তোমাকে বলা আছে হচ্ছে থিটা, তাহলে মনে রাখবে যে এইখানের যে অ্যাঙ্গেলটা সেটাও হবে তোমার কত, থিটা। এই জিনিসটা তোমরা আশা করি জানো, এতদিন পর্যন্ত যারা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছো ক্লাস 11-এ, তার মানে নিশ্চয়ই এইটুকু জ্যামিতি তোমাদের মাথায় আছে। এটা ক্লাস 7-8 এর জ্যামিতি, এটাকে বলা হয় একান্তর কোণ। এইখানে যে কোণটা তৈরি হয়েছে তার একান্তর কোণ এইটা, এটাকে বলা হয়। যারা বলবে ভাই এইটার সমান এটা কি করে হলো জানো না, তাদেরকে বলবো ভাই ক্লাস 11-এ সায়েন্স না নিয়ে ক্লাস 7-8 এর আগে জ্যামিতি সম্পর্কে একটুখানি আইডিয়া ক্লিয়ার থাকা তোমাদের দরকার। আগে ক্লাস 7 জিনিসগুলো পড়ে আসো, তাহলে বলবো। ধরো এরকম একটা কোথাও অ্যাঙ্গেলে এই জায়গার মানটা ধরো এ দিয়ে দিয়েছে, তাহলে এই জায়গার মানটা আমাদের জানা উচিত যে এই জায়গার অ্যাঙ্গেলটাও এই হবে। বোঝা গেল কি বললাম? ধরো এই জায়গার কোনো মান থিটা দেওয়া আছে, তাহলে এইখানকার কোণের মানও তোমরা জানতে পারবে। চলো আর একটা এক্সাম্পল নেওয়া যাক। মনে করো ধরো কোথাও এরকম একটা মান দেওয়া আছে, এইরকম ভাবে একটা মান দেওয়া আছে, ঠিক আছে, তাহলে এইখানে যদি 20 ডিগ্রি হয় তাহলে মনে রাখতে হবে এখানের মানটারও 20 ডিগ্রি হবে। এইটার এইটা একান্তর কোণ, এইটার এইটা একান্তর কোণ, একই রকম ভাবে এটা আর এটা একান্তর কোণ, এটা আর এটা একান্তর কোণ। এবার একান্তর কোণটা কিভাবে তৈরি হয় তোমরা নিশ্চয়ই জানো, যে দুটো সমান্তরাল সরলরেখা যদি থাকে আর মাঝখান থেকে যদি একটা কোনো ভেদক থাকে, তাহলে ভেদকের এপাশে যে কোণ আর এপাশে যে কোণ তৈরি হয় তার একান্তর কোণ হয়। এইখানেও সেম কাজ হয়েছে, এই একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখার এইটা হচ্ছে ভেদক, এইটা হচ্ছে ভেদক।
কি বললাম, এটা একটা সমান্তরাল সরলরেখা, এটা একটা সমান্তরাল সরলরেখা, আর এই লাইনটা হচ্ছে ভেদক লাইন, যেটা কি করছে এখানে যে অ্যাঙ্গেল তৈরি করছে এখানেও তাই অ্যাঙ্গেল তৈরি করছে, ফলে এখানে যত কোণ হবে এখানেও তত কোণ হবে, আবার একই রকম ভাবে এখানে যত কোণ হবে এখানেও তত কোণ তৈরি হবে। এটাকে আমরা বলে থাকি কি কোণ, এটাকে আমরা বলে থাকি হচ্ছে একান্তর কোণ। এই কনসেপ্টটা মাথা থাকবে, এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, এটা মাথায় রাখো। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলবো ট্রায়াঙ্গেল সম্পর্কে, আশা করি আগের ক্লাসগুলোতে তোমাদেরকে বলা হয়েছে, ক্লাস 10-এর যারা আমার ত্রিকোণমিতির ভিডিও দেখে এসছো তারা জানবে, তবু আমি এইখানে আর একবার আমি ডিসকাশন করে দেবো। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1, খাতার মধ্যে আগে এইটুকু লেখো, আমি যা বলছি লেখো। অনেকের মনে হয় আমি অত্যাধিক ভেজাই, অত্যাধিক বলি, ঠিক আছে, অত্যাধিক ভেজাতে লাগে কিছু জিনিস পড়ানোর জন্য, না ভেজালে কি হয় বলো তো, জিনিসগুলো ক্লিয়ার হবে না। এই জিনিসগুলো তোমাদের কিন্তু বলবে না অন্য কোনো জায়গাতে, বলে চলো অঙ্ক স্টার্ট করো, ডাইরেক্ট ফর্মুলা লিখবে, লিখে বলবে চলো অঙ্ক স্টার্ট করো, কোনো দরকার নেই ভাই। কনসেপচুয়ালি শিখবো, টোটাল জিনিসটাকে কনসেপচুয়ালি শিখবো, কিভাবে আসছে কেন আসছে সব জেনে বুঝে শিখবো, ঠিক আছে। যেটুকু বললাম, এই যে এইখানে যত অ্যাঙ্গেল তৈরি হবে এখানে তত অ্যাঙ্গেল তৈরি হবে, একই রকম ভাবে এখানে যত অ্যাঙ্গেল তৈরি হবে এখানেও তত অ্যাঙ্গেল তৈরি হবে, এগুলোকে বলা হয় একান্তর কোণ। এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো, খাতার মধ্যে নোট ডাউন করার সাথে সাথে লেখো এরা হচ্ছে পরস্পরের একান্তর কোণ, ঠিক আছে। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এবার 2 নম্বরে আমি যে জিনিসটাকে বলবো সেই জিনিসটাকে একটুখানি মন দিয়ে শুনবে এবং খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, এটাই হচ্ছে আসল জিনিস। ধরো এখানে এরকম জায়গাতে কোনো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এরকম ভাবে কোনো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজের এইখানের কোণটা তোমাকে বলে দেওয়া আছে হচ্ছে থিটা। আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে কোণটাকে ধরে আমরা কাজ করব, যে কোণটাকে ধরে কাজ করব তার সামনের বাহুটা কি হয়ে যাবে, সবসময় লম্ব হবে, ঠিক আছে। আর এই সেইটা যার ওপর অ্যাঙ্গেল করবে, এই কোণটা যার ওপর অ্যাঙ্গেল করছে, যার ওপর মানে এই যে লাইনটা, এই যে লাইনটা, এই বাহুটা হবে হচ্ছে ভূমি। আর যেটা অতিভুজ সেটা সবসময় অতিভুজই থাকে, সেটা নিয়ে কোনো প্রবলেম হয় না, এটা অতিভুজ, এটা অতিভুজই থাকবে, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলে, যে কোণটা ধরে আমরা কাজ করব তার সামনের বাহুটা লম্বের মতন ট্রিট হবে। কোন ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই 90 ডিগ্রি যদি এখানে হয়, মানে সমকোণী ত্রিভুজ যদি হয় তার জন্য, ঠিক আছে। কি বললাম, সমকোণী ত্রিভুজ না হলে কিন্তু এই প্রসেসটা খাটবে না। আমাকে এখানে মনে রাখতে হবে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, মানে এই জায়গাটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে যে কোণটা ধরে কাজ করব তার সামনের বাহুটা লম্ব হবে, সেটা যার উপর অ্যাঙ্গেল করবে মানে এই যে লাইনটা, এটা ভূমি হবে। বোঝা গেল? চলো এখানে আর একবার আমি বলছি, ধরো এইখানটাতে একটা ট্রায়াঙ্গেলকে ধরো এরকম ভাবে আঁকা আছে, তোমার ভয় পাবার কিছু নেই, ধরো একটা ট্রায়াঙ্গেল এরকম ভাবে এঁকে দিয়েছে, এইভাবে এঁকে দিয়েছে একটা ট্রায়াঙ্গেল, তার মানে কি এই জায়গাটাতে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, ঠিক আছে, এই জায়গাতে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে, এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে তার যেটা সামনের বাহু, সেই অ্যাঙ্গেলের সাপেক্ষে তার যেটা সামনের বাহু, এইটা এখন লম্বের মতন ট্রিট হবে, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা যে লাইনের ওপর থাকবে, যে লাইনের ওপর থাকবে সেটা হচ্ছে ভূমি। আর আমরা এই জায়গাটাকে সবসময় অতিভুজ হিসাবে জানি, এই জায়গাটা এরকম যেটা বড় বাহু হয় বা যেরকম তেছরা মতো যেটা হয় সেটা অতিভুজ হয়, ওটা অতিভুজই থাকবে। তেছরা মতো বাহুটা অতিভুজই থাকবে, ওটাতে কোনো চেঞ্জ আসবে না। চেঞ্জ কোথায় হবে, এইটা লম্ব হবে, যেটা যে কোণটাকে ধরে কাজ করব তার সাপেক্ষে এটা লম্ব হবে, আর এই কোণটাকে ধরে কাজ করলে এটা ভূমি হবে। আচ্ছা, আমি যদি এই জায়গাটাকে ধরে কাজ করতাম, এই জায়গাটাকে যদি ধরে কাজ করতাম, তাহলে এর সাপেক্ষে সামনের বাহুটা লম্ব হয়ে যেত। বোঝা গেল কি বললাম? এটাকে ধরে যদি কাজ করতাম তাহলে তার সাপেক্ষে তার সামনের বাহুটা লম্ব হতো, এই লাইনটা তখন ভূমি হয়ে যেত। ক্লিয়ার হলো তোমাদের কাছে এইটুকু আইডিয়া? তখন কিন্তু এখানে আর ভূমি লিখতাম না, তখন এখানে লম্ব লিখতাম। ক্লিয়ার হলো? চলো আর একটা ছবি এঁকে বোঝাই তোমাদেরকে, নাহলে ক্লিয়ারিটি না যতক্ষণ না আসে না আমার ভেতর থেকে স্যাটিসফ্যাকশন আছে না, আমার মনে হয় যেন স্টুডেন্টদেরকে হয়তো বোঝাতে পারিনি, যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছ থেকে টোটালি ক্লিয়ার হচ্ছে। তার জন্য যত এক্সাম্পল দিতে আমি দেবো, ঠিক আছে। ধরো এরকম একটা, ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, তো এই জায়গাটাতে যদি এ কোণ তৈরি হয়, এই জায়গাটা দিয়ে এ কোণ তৈরি হয়, এ কোণের সাপেক্ষে তার যে সামনের বাহু, এ কোণের সাপেক্ষে তার যেটা সামনের বাহু, সামনের বাহুটা কিসের মতন ট্রিট হবে আমি কিচ্ছু বুঝি না, আমি একটাই কথা খালি বুঝি, যে কোণটাকে ধরে কাজ করব তার সামনের বাহুটা কিসের মতন ট্রিট হবে, লম্বের মতন ট্রিট হবে ভাই, লম্বের মতো। তাহলে এই যে সামনের বাহুটা, এটা তখন লম্ব হয়ে গেল আর এটা ভূমি হয়ে গেল। আর তোমাদেরকে যেটা বলেছি, তেছরা মতো বাহুটা অলওয়েজ অতিভুজ, ঠিক আছে। কি বললাম বোঝা গেল? আচ্ছা, আমি যদি এইখানের কোণটা ধরে কাজ করতাম, এটাকে যদি এ ধরে নিতাম, তাহলে এটাকে যদি এ ধরতাম, তাহলে এর যে সামনের বাহুটা, এইটাকে যদি ধরে কাজ করতাম, তাহলে এটার যে সামনের বাহুটা, এটা তখন লম্বের মতন ট্রিট হতো, ঠিক আছে, এইটা তখন লম্ব হয়ে যেত, ঠিক আছে। এইটা সাপেক্ষে তার যে সামনের বাহু, এইটা, এই যে লাইনটা, এটা তখন লম্ব হতো, আর এইটা এইখানে যেটা থাকলো সেটা কি হয়ে যেত, তখন এটা ভূমি হয়ে যেত, ঠিক আছে। আর এই তেছরাটা সবসময় অতিভুজ, ওটা নিয়ে কোনো ঝামেলা নেই, তেছরাটা সবসময় অতিভুজই থাকবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে লম্ব আর ভূমি নিয়ে কনসেপ্টটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। যে কোণটাকে ধরে কাজ করবে তার সাপেক্ষে তার সামনের বাহুটা অলওয়েজ লম্ব হবে। মনে করে দেখো, আমরা যখন ত্রিকোণমিতিতে ফার্স্টে যখন এরকম একটা ছোট ত্রিভুজ আঁকা শিখতাম, এরকম ত্রিভুজ, তো এখানের কোণটাকে নিয়ে কাজ করতাম, এই জায়গাটাকে থিটা বলতাম,
এইটাকে থিটা বলতাম বলে এটার সাপেক্ষে এর সামনের বাহু যেটা, এই যে বাহুটা, এইটা লম্বের মতন ট্রিট হবে, এটা লম্বের মতো ট্রিট হবে। যেটাকে নেব তার সাপেক্ষে তার সামনের বাহুটা লম্বের মতন ট্রিট হবে। যদি এটাকে নিতাম তাহলে এর সামনের বাহু এইটা লম্বের মতন ট্রিট হতো। বুঝে গেল? যে কোণটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো, যে কোণটাকে ধরে আমরা অঙ্কটাকে সলভ করবো, যে কোণটাকে ধরে আমরা কাজ করব, তার সামনের বাহুটা লম্বের মতন ট্রিট হবে। ক্লিয়ার হলো তোমাদের কাছে আইডিয়া? চলো, এইটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 2, যেটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করবে। খাতার মধ্যে নোট ডাউন করার পর আমরা এবার কি করব, আমরা এবারে অঙ্কর মধ্যে আস্তে আস্তে ঢুকবো, কি করে ফর্মুলাগুলো প্রতিষ্ঠা হচ্ছে সেটা আমরা আগে দেখাবো। এবার আমরা একটা জিনিস বুঝবো, যেটা থেকে আমরা সাইন এ প্লাস বির ফর্মুলা কি হলো, কস এ প্লাস বির কি ফর্মুলা হলো, সাইন এ মাইনাস বি কি ফর্মুলা হলো, সব আমরা একে একে প্রতিষ্ঠা করব। প্রথম কথা বলে রাখি, ধরো তোমার কাছে এরকম ভাবে একটা রশ্মি আছে যেটা এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? কিরকম ভাবে যাচ্ছে, এরকম একটা কোনো রশ্মি যাচ্ছে। আমি একটু বড় করে আঁকছি ছবিটা তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? মনে করো তোমাদের কাছে এরকম একটা কোনো রশ্মি যাচ্ছে, এদিক থেকে ও থেকে এক্স এর দিকে এরকম ভাবে কোন একটা রশ্মি যাচ্ছে। এবার কি করা হলো, তুমি এদিক থেকে মনে করো এরকম টর্চ মেরেছো, সাপোজ তুমি মনে করো এরকম টর্চ মেরেছো, তো রশ্মিটা এদিক বরাবর যাচ্ছে। এবার তুমি কি করলে, এই টর্চের মুখটাকে আস্তে 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 এরকম উপর দিকে তুললে। এই যে টর্চের মুখটা, এটাকে তুমি আস্তে আস্তে এরকম উপর দিকে তুললে, ফলে এই যে রশ্মিটা এখান থেকে আস্তে 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 এরকম উপর দিকে উঠতে থাকবে, এরকম উপর দিকে উঠতে থাকবে, উঠতে থাকবে, উঠতে থাকবে, ঠিক আছে? দেখো ভালো করে বোঝো, এই রশ্মিটা কি হবে, এখান থেকে আস্তে 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 এরকম উপর দিকে উঠতে থাকবে। আমি ধরো এই জায়গাটা থেকে আমি কি করছিলাম, এখান থেকে এরকম টর্চ মারছিলাম, তো এরকম টর্চ মারছিলাম তো। এবার আমি যদি এইরকম ভাবে আস্তে 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 উপর দিকে তুলতে থাকি, তাহলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হবে, আরো তুললে আরো অ্যাঙ্গেল তৈরি হবে, আরো তুললে আরো অ্যাঙ্গেল তৈরি হবে। তো আমি কি করছি, এখান থেকে এই যে রশ্মিটা, এই রশ্মিটাকে আস্তে আস্তে উপরে তুলছি, ফলে এখানে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, আরো তুলছি আরো অ্যাঙ্গেল তৈরি হবে, আরো তুলবো আরো অ্যাঙ্গেল তৈরি হবে। এবার আমি সেই কাজটা করছি, যে কাজটা করে আমরা কি করব, দুটো কোণের সমষ্টি বার করতে পারবো। ফলে আমি কি করলাম, এই রশ্মিটাকে এখান থেকে ধরে আস্তে 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 এরকম উপর দিকে তুলছি। তাহলে যখনই এই রশ্মিটাকে আস্তে করে উপর দিকে তুলবো, এরকম ভাবে আস্তে করে উপর দিকে তুলবো, তখন এই রশ্মিটা কিরকম জায়গায় চলে আসবে, এরকম জায়গাতে চলে আসবে, এরকম একটা জায়গাতে চলে আসবে। ফলে এই যে লাইনটা তখন নাম হয়ে যাবে, এটা ও ওয়াই নাম হয়ে যাবে। ধরো আমি এই জায়গা থেকে রশ্মিটাকে তুললাম এরকম উপর দিকে, এই জায়গাটার নামটা কি দিলাম, ধরো ও ওয়াই দিলাম। আমি এই নিচ থেকে এটাকে কতটা উপরের দিকে তুলেছি, মনে করো এই নিচ থেকে এইটাকে এখানে এ কোণে বা এ ডিগ্রি কোণে উপর দিকে তুলেছি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটা কত অ্যাঙ্গেল হবে, এ কোণ হবে। আমি যদি এটাকে আরেকটু উপর দিকে তুলি, এটাকে যদি আরেকটু উপর দিকে তুলি, তাহলে এই রশ্মিটা আস্তে আস্তে কিরকম জায়গায় চলে আসবে, এরকম জায়গায় চলে আসবে, ঠিক আছে? আমি কি বললাম, আমি বললাম যে এটা এক্স থেকে এটাকে কত ডিগ্রি কোণে তোলা হয়েছে, এ কোণে উপর দিকে তোলা হয়েছে। আবার এটা যখন ও ওয়াই বরাবর পড়ছিল তখন রশ্মিটাকে এরকম বি কোণে, এরকম বি কোণে উপর দিকে তোলা হয়েছে, ঠিক আছে? এরকম বি কোণে উপর দিকে তোলা হয়েছে। এবার আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, ভাই এই যে ও এক্স বরাবর যখন রশ্মিটা পড়ছিল, সেই ও এক্স বরাবর রশ্মিটা পড়ার সময় রশ্মিটাকে কতটা এরকম উপর দিকে তোলা হয়েছে, তুমি কি বলবে? তুমি কি বলবে? ধরো এরকম ভাবে তো রশ্মিটা পড়ছিল, রশ্মিটাকে টোটাল কত ডিগ্রি কোণে তোলা হয়েছে, এতটা, সেটা তুমি কি বলবে? এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু বি, তাহলে তুমি বলবে এ থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত টোটাল হবে এ প্লাস বি, এ প্লাস বি এই অ্যাঙ্গেলে নিচ থেকে এতটা উপরে তোলা হয়েছে। ভালো করে বুঝতে পারলে কিনা এই জায়গাটা দেখো, খুব ক্লিয়ারলি তোমাকে বুঝতে হবে। আমি তোমাকে আবারও বলছি, এই গ্রাউন্ড থেকে এই এতটা পর্যন্ত এ কোণে উপর দিকে তোলা হয়েছে। তারপর যখন রশ্মিটা এরকম ও ওয়াই বরাবর পড়ছিল তখন রশ্মিটাকে কি করা হয়েছে, এই মাথাটা ধরা হয়েছে, ধরে আরেকটু এরকম উপর দিকে তোলা হয়েছে। তোলার ফলে এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত বি কোণে উপর দিকে তোলা হয়েছে, ঠিক আছে? তাহলে এইটুকু এ কোণে, এটুকু বি কোণে, টোটাল যদি কোণটা বলি তাহলে এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত যে কোণটা হবে এ আর এই বি এর যোগ, টোটালটা কত হবে, এ প্লাস বি হবে। এইটুকু যদি আইডিয়া না ক্লিয়ার থাকে তাহলে ভাই ক্লাস 11-এর সায়েন্স তোমাদের পড়তে বুঝতে সব কিছুতে কঠিন লাগবে। এইটুকু আইডিয়া ক্লিয়ার করো, এখানে এমন কিছু কঠিন বা এমন কিছু হাইফাই ব্যাপার আমি কিচ্ছু বলিনি। এখান থেকে এরম ও এক্স বরাবর রশ্মি পড়ছিল, এটাকে আস্তে করে ওপর দিকে তুললাম, ফলে এ কোণে ওপর দিকে তোলা হলো। যখন এবার ও ওয়াই বরাবর আলোক রশ্মিটা পড়ছিল তখন আমি আরেকটু ওপর দিকে তুললাম, ফলে রশ্মিটা এখন এরকম দিক বরাবর পড়ছে। ফলে এখান থেকে এটা বি কোণে, গ্রাউন্ড থেকে এটা এ কোণে, টোটাল এ আর বি এর যোগ, টোটালটা হচ্ছে এ প্লাস বি কোণে রাখা হয়েছে, বা গ্রাউন্ড থেকে বা এই অনুভূমিক থেকে এ প্লাস বি কোণে ওপর দিকে তোলা হয়েছে। এটুকু হচ্ছে কাজ। আশা করি এটুকু বুঝতে পেরেছো। এবার আমি
অঙ্কের সুবিধার জন্য আমি একটা কাজ করছি, একটুখানি মন দিয়ে শুনবো। আমি এখানে a প্লাস বিটা ভেতরে লিখে নিই, ঠিক আছে, a প্লাস বিটা ভেতরে লিখে নিই। আমি অঙ্কের সুবিধার জন্য এই জেড থেকে আমি দুটো লম্ব আঁকবো। জেড থেকে আমি কি করবো, আমি দুটো লম্ব আঁকবো, ঠিক আছে, মন দিয়ে শুনবে। জেড থেকে আমি দুটো লম্ব আঁকবো। একটা আঁকবো এই জেডের এই যে ও জেড যে লাইনটা, এর ওপর একটা বিন্দুকে নিয়ে নেবো সবার আগে। মনে করো এখানে একটা বিন্দু নিয়ে নিলাম, যেটা হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, যে লম্বটা কিভাবে পড়বে, এই এক্স এর ওপর, ও এক্স লাইনের ওপর পড়বে, এইখানে, ঠিক আছে, এইখানে পড়বে। এবং এখানটার নাম দিলাম হচ্ছে কিউ। কি বললাম, বোঝা গেল? আমি বললাম যে এই যে ও জেড যে রেখাটা, এই ও জেড রেখার ওপর এখানে একটা পি বিন্দু নিলাম, এই পি বিন্দু থেকে এই পি কিউ লম্ব আঁকলাম, পি কিউ লম্ব আঁকলাম। বোঝা গেল কি বললাম? এই পি কিউ লম্বটা ও এক্স এর ওপর পড়লো। ক্লিয়ার আছে এতটা অবধি? আর একটা লম্ব আমি আঁকলাম এই পি বিন্দু থেকে ও ওয়াই এর ওপর। কি করলাম, সিম্পল হিসাব ভাই, একটা রেখা আঁকবো ও এক্স এর ওপর, আর একটা রেখা আঁকবো এই ও ওয়াই এর ওপর, ঠিক আছে, একটা আঁকবো ও ওয়াই এর ওপর আর একটা আঁকবো ও এক্স এর ওপর। এটাতে এঁকেছি, তাহলে এবার এইটাতে আঁকবো, সিম্পল হিসাব। এবার এই পি বিন্দু থেকে এখানে আর একটা লম্ব আঁকলাম, যে লম্বটা হচ্ছে এই একটা লম্ব, এই যে লম্বটা, এই লম্বটা আঁকলাম। আশা করি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের কাছে। তাহলে এখানে যদি লম্ব আঁকি, তাহলে সিম্পল হিসাব, এই জায়গার যে গোটা কোণটা, এই কোণটা আসবে 90 ডিগ্রি, এইখানের যে কোণটা, সেই কোণটাও আসবে হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? আমি তো এইখান থেকে এরকমভাবে লম্ব এঁকেছি, ফলে এটা 90 ডিগ্রি হবে। দেখো তোমাদের কাছে মনে হচ্ছে এরকম প্যাঁচড়া হলো কেন লম্বটা, এটা আমি জানি, এটা অনেকের মনে কোয়েশ্চেন হয়, এরকম প্যাঁচড়া মতো হলো কেন। আরে ভাই, এই রশ্মিটা কিভাবে রয়েছে, প্যাঁচড়া রয়েছে। আর যার ওপর লম্ব আঁকছো, এই যে ও ওয়াই এর ওপর লম্ব আঁকছো, এটাও তো প্যাঁচড়া ভাবেই রয়েছে, এটাও প্যাঁচড়া ভাবে আছে, এটাও প্যাঁচড়া ভাবে আছে, তাহলে লম্বটাও তো প্যাঁচড়া ভাবেই পড়বে। ঠিক আছে, তুমি যদি এখানে চাঁদা বসাও, এখানে যদি চাঁদা বসাও, দেখবে 90 ডিগ্রিটা, এখানে চাঁদা যদি বসাতে পারো, দেখবে 90 ডিগ্রিটা এদিক বরাবর নামবে, এদিক বরাবর নামবে। চাঁদা বসিয়ে দেখে নিও, নিজের খাতার মধ্যে যখন আঁকবে চাঁদা বসিয়ে দেখে নিও যে 90 ডিগ্রিটা এরম ভাবে প্যাঁচড়া ভাবেই পড়বে। তাহলে বুঝতে পারলে এখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে, ফলে এখানেও 90 ডিগ্রি তৈরি হয়েছে। ক্লিয়ার হলো এতটা অবধি? চলো এবার আমি একটা কাজ করছি, আমি এই জায়গাটার নাম আমি দিচ্ছি, যে জায়গাটাতে লম্বটা আঁকা হয়েছে এই জায়গাটার নাম আমি দিলাম আর। ঠিক আছে, আমি আর একটা কাজ করছি, এই আর পয়েন্ট থেকে এই ও এক্স রেখার ওপর আর একটা লম্ব আমি এদিকে ড্র করছি। ঠিক আছে, সিম্পল হিসাব যেরকম ভাবে করলাম, একটা যখন ওজেড বরাবর ছিল, পি বিন্দু থেকে একটা লম্ব ওয়াই এর ওপর, পি বিন্দু থেকে একটা লম্ব ও এক্স এর ওপর এঁকেছি। একই রকম ভাবে যখন ও ওয়াই বরাবর থাকবো, তখন এই বিন্দু থেকে একটা লম্ব ও এক্স এর ওপর, একটা লম্ব এই পি জেড এর ওপর আঁকার চেষ্টা করবো, মানে এদিক বরাবর আঁকার চেষ্টা করব। ঠিক আছে, মানে আমি কি করব, এদিক বরাবর আর একটা লম্ব আঁকবো, যেটা হচ্ছে এরকম যাবে দেখতে, যেটা হচ্ছে এরকম আসবে আর কি, এই আসবে, এই আসবে, এই আসবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এইরকম হবে। আর বিন্দু থেকে আমি দুটো লম্ব এঁকেছি, একটা আমি কিরম ভাবে এঁকেছি, একটা এই দিক বরাবর এঁকেছি সোজাসুজি নিচের দিকে, আর একটা আমি কিরম ভাবে এঁকেছি, আর একটা এঁকেছি এইভাবে এঁকেছি। বোঝা গেল কি বললাম? আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এইবার এই জায়গাটাতে দেখো একান্তর কোণ কোন জায়গাটাতে তৈরি হচ্ছে। ঠিক আছে, একটুখানি মন দিয়ে শুনবে, একান্তর কোণ তোমরা পেয়ে যাবে। দেখো এই জায়গার যে কোণটা, এই জায়গার কোণটা এ হয়েছে, ফলে এইখানটার যে কোণটা, সেই কোণটাও কিন্তু এ হবে, এই জায়গার কোণটাও কিন্তু এ হবে। অনেকে বলবে কেন স্যার এ হলো? আরে ভাই এই দেখো জেড তৈরি হয়েছে, এই দেখো এই যে জেড তৈরি হয়েছে, দেখে নাও, এই যে এখান থেকে দেখো এই যে জেড তৈরি হয়েছে, এই যে জেড তৈরি হয়েছে, বুঝতে পারলে? আরে এই একটা সমান্তরাল লাইন, এই একটা সমান্তরাল লাইন আমি আঁকছি, এই সমান্তরাল লাইনটাকে এরকম আঁকলাম, এই যে এই ভেদকটা ও আর যে ভেদকটা সেটাকে এরকম আঁকলাম, আর এই যে ও থেকে এই জায়গার ভেদকটা এরকম ভাবে আঁকলাম। তাই দেখো এখানে যে অ্যাঙ্গেল তৈরি হবে, এখানে তাই অ্যাঙ্গেল তৈরি হবে, যেটা তোমাদেরকে ভিডিওর ফার্স্টেই বললাম, কনসেপ্টটা খাতার মধ্যে লিখে রাখো, তুমি নিজেই দেখো না। আরে ভাই এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, এইখানেও তো সেই অ্যাঙ্গেলটাই তৈরি হবে। সিম্পল হিসাব, এখানে তো বোঝার মতন মানে এত কঠিন বিষয় কিচ্ছু নেই। এই জায়গাটা দেখো, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এটা তো একটা জেড তৈরি হয়েছে কিনা, এই জায়গাটা একটা জেড তৈরি হয়েছে কিনা, জেড তৈরি হয়েছে। তাহলে এইখানে যদি এ অ্যাঙ্গেল তৈরি হয়, তাহলে এখানেও এ অ্যাঙ্গেল তৈরি হবে, তাহলে এই জায়গার যে কোণটা সেটা এ তৈরি হবে। ক্লিয়ার হলো তোমাদের কাছে? এই জায়গার কোণটা এ তৈরি হয়েছে। আচ্ছা, আমি বলেছি আর বিন্দু থেকে আমি এই যে পি কিউ লাইন, এই আর বিন্দু থেকে পি কিউ লাইনের ওপর লম্ব এঁকেছি। তার মানে সোজা হিসাব ভাই, আমি যদি এই জায়গাতে লম্ব আঁকি, তাহলে আমার এই জায়গাটাতে যে কোণটা তৈরি হবে সেটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গার যে নামটা দিলাম, মনে করো এই জায়গার নাম আমি ক্যাপিটাল টি দিলাম, আর আর থেকে এখানে যে লম্বটা ফেলা হয়েছে সেটার নাম এস দিলাম। দেখো আমার পিকচার কমপ্লিট,
পিকচারে যদি কারোর কোনো জায়গাতে অসুবিধা থাকে সেটা আমাকে বলতে পারো। আশা করি, আমার মনে হয় না এখানে এত ক্লিয়ারলি বোঝানোর পর তোমাদের কোনো জায়গাতে প্রবলেম হবে বা বুঝতে অসুবিধা হবে বলে। ঠিক আছে, চলো এবার আমি কি করব, একটার পর একটা জিনিসগুলোকে বলবো, মন দিয়ে শুনবে জিনিসগুলোকে, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। দেখো, এই গোটা অ্যাঙ্গেলটা এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত 90 ডিগ্রি, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু হচ্ছে এ। তাহলে বাকিটা কত হবে বলো তো ভাই? এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত অ্যাঙ্গেল কত হবে? গোটাটা 90, তার মধ্যে নিচের পার্টটা এ, তাহলে ওপরের পার্টটা কত হবে? 90 ডিগ্রি মাইনাসে, 90 ডিগ্রি মাইনাসে। দেখো ঠিক আছে, আমি কি বললাম, ধরো এই জায়গাটা হচ্ছে গোটাটা 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকু পার্ট হচ্ছে এ, এইটুকু পার্ট হচ্ছে এ, নিচের দিকের পার্টটা এ, তাহলে এইটুকু পার্ট কত হবে? উপরের পার্টটা কত হবে? 90 থেকে নিচের এটাকে বাদ করে দেবো, দিলে উপরের পার্টটা পেয়ে যাব। মনে করো এই নিচের যে ভ্যালুটা, এই নিচের ভ্যালুটা যদি 30 ডিগ্রি হতো, 30 ডিগ্রি যদি হতো, তাহলে উপরের পার্টটা কত ডিগ্রি হতো? অবশ্যই 60 ডিগ্রি হতো। কারণ কি, গোটাটা 90, তার মধ্যে নিচেরটা 30, তাহলে উপরেরটা 60, এটাই তো হবে, সিম্পল হিসাব। এতে তো বোঝার মতন কিছু নেই রে ভাই। এটা যদি কেউ না বুঝতে পারো, কি করে বোঝাই আমি তোমাদেরকে? এই গোটা পার্টটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, গোটাটা 90, তার মধ্যে নিচের পার্টটা কত ডিগ্রি? এ ডিগ্রি, তাহলে এই বাকি পার্টটা কত ডিগ্রি হবে? বাকি পার্টটা তোমাদের হবে যেটা, সেটা হচ্ছে, আমি সাইডে লিখছি, এই জায়গার অ্যাঙ্গেলটা এরম জায়গাতে লিখছি, 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এ হবে এই জায়গার অ্যাঙ্গেলটা। ঠিক আছে, কি হবে? এই জায়গাতে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস এ হবে। ঠিক আছে, বোঝা গেল এতটা অবধি? আচ্ছা, এবার এইখানে দেখো পি টি আর বলে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, ভালো করে দেখো, পি টি আর, এই যে পি টি আর, এই পি টি আর যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে একটাই কন্ডিশন আসে, যে ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত আসে? 180 ডিগ্রি আসে। এটা আমরা সবাই জানি নিশ্চয়ই, এটা নিয়ে নিশ্চয়ই কারোর কোনো কনফিউশন হওয়ার কথা নয়। এখানে যে পি টি আর যে ত্রিভুজটা হয়েছে, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি আসে? 180 ডিগ্রি আসে। তাহলে আমি যদি এখানের কোণ পি কে, কোণ টি কে আর কোণ আর কে যুক্ত করি, তাহলে কত হবে? তাহলে এটার উত্তর আসবে 180 ডিগ্রি। তাহলে আমি এখানে সাইডে যোগ করছি, কোণ পি প্লাস কোণ টি প্লাস হচ্ছে কোণ আর, এই তিনটেকে যুক্ত করলে উত্তর কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি আসবে। দেখো ক্লিয়ারলি বুঝতে পারলে কিনা? এখানে থাকা কোণ পি, কোণ টি আর এইখানে কোণ আর, এই তিনটে জিনিস, পি কোণ, টি কোণ, আর কোণ, এই তিনটেকে যুক্ত করলে কত ডিগ্রি আসবে? 180 ডিগ্রি আসবে। ক্লিয়ার হলো এতটা অবধি? দেখো এখানে থাকা যে টি কোণটা, এই যে টি কোণটা, এই যে টি কোণটার অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে টি এর জায়গাতে আমি এখানে লিখলাম 90 ডিগ্রি প্লাস দিয়ে। আচ্ছা, আর যে অ্যাঙ্গেলটা, এইখানে যে আর, এই যে আর দেখো, এইখানে যে অ্যাঙ্গেলটা, এইটুকু, এইটুকু যদি কথা বলি, মানে উপরের পার্টটুকু, এই যে এইটুকু, এইটুকুর কথা কত বলা আছে দেখো, এই যে বলে দিয়েছি দেখো, 90 ডিগ্রি মাইনাসে। তাহলে আর এর জায়গাতে এখানে পুট করছি 90 ডিগ্রি মাইনাস হচ্ছে এ। ঠিক আছে, পিটা যেরকম ছিল, এই জায়গার অ্যাঙ্গেলটা এটা আমরা জানি না, তো এই জায়গার অ্যাঙ্গেলটা আমরা পি রাখছি, প্লাস চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, ইকুয়াল টু কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবার দেখো এটাকে যদি আমি একটুখানি সলভ করি, যে তাহলে সবকটা ডেটাকে ওপাশে নিয়ে চলে গেলাম, তাহলে কোন পি এর মান কত দাঁড়ালো? 180 যেরকম আছে 180 থাকলো, 90টা ওপাশে গেল, মাইনাস 90, ফের 90 ওপাশে গেল, ফের মাইনাস 90, মাইনাস এটা ওপাশে গেল, প্লাস এ। ঠিক আছে, তোমরা যদি একটুখানি মন দিয়ে দেখো, দেখবে 100 থেকে 90 এর বিয়োগ হলে 90 হবে, ফের 90 এর বিয়োগ হলে কেটে 0 হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একবারে কেটে দিচ্ছি 180, 90, 90 কেটে দিচ্ছি, তিনটে কেটে গিয়ে একবারে 0 হয়ে গেল। পড়ে থাকলো কি? শুধু এ পড়ে থাকলো। তাহলে কোন পি এর যে ভ্যালুটা, কোন পি এর যে ভ্যালুটা, সেটা কত বেরোলো? এ বেরোলো, বা এ অ্যাঙ্গেল দিয়েও লিখতে পারো, এখানে চাইলে অ্যাঙ্গেল দিতে পারো, কোনো অসুবিধা নেই, এ অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তাহলে এ হলো। তাহলে এই জায়গার যে অ্যাঙ্গেলটা, এই যে কোন পিটা, এই যে পি কোনটা, এইখানটায় কোন কত হবে? এ কোন তৈরি হবে। ঠিক আছে, তোমাদের কাছে মনে থাকবে এই জিনিসটা, এই জায়গার অ্যাঙ্গেলটা কত হবে? এ কোণ তৈরি হবে। আশা করি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এতটা পর্যন্ত যদি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, অঙ্কের আর কিছু বিশেষ কিছু বাকি থাকে না। এবার আমি পিকচার আঁকবো, এঁকে আমি তোমাদের কাছে কনসেপ্টটাকে ক্লিয়ার করবার চেষ্টা করব। আমি এই জায়গাটা মুছছি, খাতার মধ্যে কেউ ডায়াগ্রামটা এঁকে নাও, এঁকে নিয়ে খাতার মধ্যে করে নাও, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। আমাদের এখন টার্গেট কি? আমাদের এখন টার্গেট হচ্ছে সাইন এ প্লাস বি বার করা। এই যে এ প্লাস বি, যেটা মানে এইখান থেকে স্টার্ট করে এই যে গোটা অ্যাঙ্গেলটা, এটা বার করা। ঠিক আছে, এই গোটা অ্যাঙ্গেলটাকে বার করা। তো এই অ্যাঙ্গেলটার নামটাকে আমি এরকম বলতে পারি, পি ও কিউ, এই নামটা বলতে পারি তো? তাহলে এটাই বলছি। তাহলে আমরা সাইন কোণ পি ও কিউ এইটাকে বার করবার চেষ্টা করছি। ভালো করে বুঝবে, পি ও কিউ, পি ও কিউ, এই যে পি ও কিউ যে জিনিসটা, এই যে পি ও কিউ যে জিনিসটা, এটা মানে হলো এ আর বি এর যোগ। তাহলে টোটালটা কত? এ প্লাস বি। তাহলে ওই জন্য লিখেছি সাইন পিও কিউটাকে বার করতে চাই। কেন পিও কিউটাকে বার করতে চাই? পিও কিউ বার করলেই আমরা সাইন এ প্লাস বির মান জেনে যাব। ওই জন্য আমরা এখানে এই যে পিও কিউ, এই যে পিও কিউ এটাকে বার করতে চাই। এবার দেখো তুমি একটা জিনিস ভালো করে দেখো, এই যে পি
ও কিউ যে ত্রিভুজটা রয়েছে, এই যে পি ও কিউ ত্রিভুজটা যেটা রয়েছে, ভালো করে দেখবে, এই যে পি ও কিউ, এই যে পি ও কিউ ত্রিভুজটা রয়েছে, এই পি ও কিউ ত্রিভুজের মধ্যে লম্ব কোণটা পি কিউটা হচ্ছে লম্ব। কেন পি কিউটা লম্ব? এই কোণটার সাপেক্ষে, এ প্লাস বি কোণের সাপেক্ষে এই কোণটাকে নিয়ে যদি কাজ করি, তার সাপেক্ষে তার সামনের বাহুটা লম্ব হয়, তাহলে এই কোণটার সাপেক্ষে পি কিউটা লম্ব হবে, আর এই ওপিটা হবে অতিভুজ। বোঝা গেল কি বললাম? তাহলে আমি তাই করছি, এখানে লিখছি পি কিউ হচ্ছে লম্ব আর ওপি হচ্ছে অতিভুজ। কেন আমি এটাকে লিখলাম? কারণ আমরা জানি সাইন থিটা মানে কি দাঁড়ায়, সাইন থিটা মানে ওপরে লম্ব নিচে অতিভুজ দাঁড়ায়, তাই তো দাঁড়ায়। তাহলে সাইন থিটা বা সাইনের কোনো কোণ, এটা মানে হলো ওপরে লম্ব নিচে অতিভুজ। আমরা তাই শিখে আসছি ছোটবেলা থেকে, এটুকু তো জানো নিশ্চয়ই যে সাইন থিটা মানে ওপরে লম্ব নিচে অতিভুজ হয়, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোণটা তোমরা নিজেরাই বলো না, এই কোণটার সাপেক্ষে এই যে পি কিউ যেটা, এই যে পি কিউ এটা লম্ব, তো পি কিউটা তো লম্ব, আর এই ওপিটা কি, ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে পি কিউ ওপরে হলো, ওপিটা নিচে হলো। বোঝা গেল কি বললাম? পি কিউ আর হচ্ছে ওপি। আমি একটা কাজ করছি, এই যে পি ও কিউ যেটা রয়েছে, এই দেখো এখানে ভালো করে বুঝবে, পি ও কিউ এই জায়গাটার মানে হচ্ছে এ প্লাস বি, এই গোটা কোণটার মানে হচ্ছে এ প্লাস বি, এইটুকু এ এইটুকু বি, টোটালটা এ প্লাস বি। ওই জন্য সাইন পি ও কিউর জায়গাতে এ প্লাস বি পুট করছি। তাহলে এখানে লিখছি সাইন এ প্লাস বি লিখলাম। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার ইকুয়াল টু দিয়ে দেখো, এবার ম্যাথটাকে কিভাবে সলভ করতে হবে দেখো, এখানেই আসবে আসল ম্যাথামেটিক্স। এই যে পি কিউ বলতে এই পি থেকে স্টার্ট করে কিউ এতটা অবধি যে গোটা লাইনটা, এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে পি টি পর্যন্ত আর একটা হচ্ছে টি থেকে কিউ পর্যন্ত। ভালো করে শুনবে কি বললাম, আমি আরেকবার বলছি, শোনো। পি থেকে টি পর্যন্ত আর এই টি থেকে কিউ পর্যন্ত যুক্ত করতে পারলে তবে আমরা এই গোটা পি কিউটাকে পাবো। তো আমি সেটাই এখানে কাজ করছি। চলো আমরা এখানে লিখছি পিটি প্লাস হচ্ছে আমরা লিখলাম হচ্ছে টি কিউ, নিচে কত থাকলো, ওপি থাকলো। দেখো বুঝতে পারলে কিনা, আমি আবারও বলছি, পিটির সাথে টি কিউটাকে যুক্ত করো, তাহলে পি থেকে কিউ পর্যন্ত টোটাল লাইনটা পাবে। সেটা আমি করেছি, পিটি প্লাস হচ্ছে টি কিউ করেছি। চলো এবার আমি আর একটা কাজ করছি, এখানে সাইন এ প্লাস বি যেরকম আছে এ প্লাস বি থাকলো, ইকুয়াল টু দিয়ে পিটি যেমন আছে ঠিক আছে থাকবে। আমরা এখানে একটা কাজ করছি, এই যে টি কিউর যা মাপ দেখো, এখানে আর এস এর মাপ তাই, এ দেখো টি কিউর যত মাপ আর এস এর মাপ তত। তাহলে আমরা একটা কাজ করছি, টি কিউর জায়গাতে আর এস পুট করছি। তাহলে এখানে থাকলো পিটি প্লাস হচ্ছে আর এস। অনেকের মনে হতে পারে কেন স্যার আর এস পুট করলাম, আমি জানি এই কোশ্চেনগুলো তোমাদের মনে হয়, আরে ভাই এই অ্যাঙ্গেলটা এইটা ধরে কাজ করলে না, এই যে দেখো এখানে টি কিউ ধরে যদি আমি কাজ করতাম, আমি ট্রায়াঙ্গেল বানাতে পারতাম না। ঠিক আছে, এই টি কিউ দিয়ে কি আর ট্রায়াঙ্গেল বানাতাম, এটার সাথে যদি এইটা যুক্ত থাকতো তাও একটা ট্রায়াঙ্গেল তৈরি হতো। টি কিউ লাইনটাকে ধরে কি করে ট্রায়াঙ্গেল বানাবে, হবে না তো। তাহলে টি কিউ সমান সমান আর এসটাকে নিয়ে নাও, তাহলে এই একটা ট্রায়াঙ্গেল পাবে, এই ও আর এস একটা ট্রায়াঙ্গেল পাবে। ঠিক আছে, এটা একটা ট্রায়াঙ্গেল পাবে। ওই জন্য টি কিউ এর জায়গাতে আমরা আর এস পুট করেছি, আর কিছু না। তাহলে টি কিউ এর জায়গাতে আর এস পুট করেছি, ওপিটা তলায় যেরকম ছিল ওপিটা তলায় এরকম রেখেছি। এবার আমি এটাকে ফ্র্যাকশনে ভেঙে দিচ্ছি। ফ্র্যাকশনে ভাঙার নিয়ম নিশ্চয়ই তোমরা জানো, এতদিন পর্যন্ত যারা ম্যাথামেটিক্স করেছো সবাই এটুকু জানো যে পিটিকে একবার ওপি দ্বারা ভাগ হবে, তার মানে এটা পিটি বাই ওপি দাঁড়াবে। প্লাস চিহ্ন দিয়ে এই ওপি দিয়ে আর এসটাকে ভাগ করব, তাহলে ওপরে থাকবে আর এস, নিচে থাকবে হচ্ছে ওপি থাকবে। আশা করি এতটা অবধি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, এতটা অবধি তোমাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো এখানে কি করেছি, এখানে আমি সাইন ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি যেরকম আছে সেরকম রাখলাম, ইকুয়াল টু দিয়ে দেখো পিটি বাই হচ্ছে ওপি। ঠিক আছে, পিটি মানে কোন জায়গাটা, পিটি মানে হচ্ছে এই জায়গাটার কথা বলছে, মানে আমাকে ইনডাইরেক্টলি ওরা এই ছোট যে ত্রিভুজটা রয়েছে, এই যে পিটিআর যে ত্রিভুজটা রয়েছে, এই যে ছোট যে ত্রিভুজটা, এই যে পিটিআর, এই পিটিআর ত্রিভুজটার কথা ওরা বলে দিচ্ছে। তার মানে আমি একটা কাজ করব, সবসময় একটা মানে মাথায় রাখবে জিনিসটা, আমরা না নিচে অতিভুজটাকে রেখে কাজ করব, তাহলে আমরা সাইন কস এই রিলেটেড জিনিসগুলোকে আমরা বানাতে পারবো। ঠিক আছে, না হলে আমরা কোনো ফর্মুলা রেডি করতে পারবো না। ওই জন্য আমরা নিচে কি করবো, একটা অতিভুজকে রাখার চেষ্টা করবো সবসময়। দেখো এই যে পিটি যেটা, এই পিটিটা হচ্ছে কি জিনিস, আমার এখানে মেন কোণ কোনটা, এই 90 ডিগ্রি মাইনাস এটা কি মেন কোণ? না 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 না, আমাদের মেন কোণ সবসময় এ হবে, অথবা মেন কোণ সবসময় বি হবে। আমি আরেকবারও বলছি, মন দিয়ে শুনবে, এ কোণটা আর বি কোণটা এরা দুজন মেন কোণ হবে, এদেরকে নিয়ে সবসময় কাজ করবে, এদেরকে নিয়ে কাজ করবে। এই 90 ডিগ্রি মাইনাস এ 90 ডিগ্রি মাইনাস বি এদেরকে ধরে কাজ করবে না, এদেরকে ধরে কাজ করবে না। কাজ করবে কাকে নিয়ে, এ কে নিয়ে, বি কে নিয়ে। তাহলে আমি যদি এ কোণটাকে ধরে কাজ করি, এ কোণটার সাপেক্ষে তার সামনের বাহুটা টিআরটা লম্ব, আর এই বাহুটা হচ্ছে ভূমি হবে। সিম্পল হিসাব, তোমাদেরকে আমি তাই বলে আসি, যে কোণটাকে ধরে কাজ করব তার সামনের বাহুটা লম্ব হবে আর এটা ভূমি হবে। তাহলে পিটিটা হচ্ছে কি হবে, ভূমি নিয়েছি, মানে আমি এখানে অতিভুজ নেব, তবে আমরা কস পাবো। এই জন্য পি আর আমি জোর করে নেবো, পি আরটাকে আমি জোর করে নেবো। দেখো এখানে পি আর নেই, তো আমি জোর করে লিখছি, কি হবে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবে। পিটিটা রাখলাম, নিচে আমি পি আর রাখলাম, ফলে আমাকে এখানে গুণ চিহ্ন দিয়ে ওপরে একটা পি আর
আর এখানে নিচে যেরকম ওপি ছিল সেরকম লেখা যেতে পারে। দেখো এই জায়গাটা লেখা যেতে পারে কিনা আগে তোমরা আমাকে বলো, তারপর আমি তোমাদের কাছে বলবো। দেখো পিটিটা যেরকম ছিল পিটি লিখেছি, তলা একটা পিআর নিয়েছি বলে ওপরে একটা পিআর নিয়েছি, তাহলে এই পিআর আর এই পিআর কেটে গেলে আবার যেরকম পিটি বাই ওপি ছিল, এই যে পিটি বাই ওপি ছিল সেরকম পড়ে থাকবে। সেই জন্য আমি নিচে একটা পিআর নিয়েছি বলে ওপরে একটা আমি পিআর নিয়েছি। বোঝা গেল? এবার তোমাদের মনে কি খচখচানি কোশ্চেন হচ্ছে আমি জানি সবার ভালো মতো, যে এই পিআরটা নিচে কেন নিলাম। আমি যে বললাম নিচে অতিভুজটাকে রাখো, অতিভুজ রাখলে তুমি একটা সাইন থিটা কস থিটা এরকম একটা কোনো ফরমেশন তুমি বানাতে পারবে। ঠিক আছে, ওই জন্য আমি কি করলাম, আমি পিটির তলায় পিআর কে নিয়েছি বলে ওপরে একটা পিআর ব্যালেন্স করবার জন্য দিয়েছি, কারণ এই পিআরটা ছিল না, তাই না? এখানে একটা পিআরটাকে ব্যালেন্স করবার জন্য দিয়েছি, আর নিচে যেরকম ওপি ছিল সেরকম ওপি আছে। দেখো না একবার দেখে নাও ভালো করে, পিটি বাই ওপি, এই দেখো পিটি বাই ওপি, এখানে একটা পিআর এখানে একটা পিআর, আমি চাইলে এই পিআর বিআর কেটে দিলে আবার আগের লাইন চলে আসবে। তো আমার তো আসার দরকার নেই আগের লাইন, আমি পিটির তলায় ইচ্ছা করে পিআর নিয়েছি, ফলে এখানে আর একটা পিআর দিয়ে উপরে গুণ করেছি, নিচে ওপি যেরকম আছে সেরকম ওপি লিখেছি। আশা করি তোমাদের কাছে এই জিনিসটা মাথার মধ্যে ঢুকেছে। এবার দেখো এই যে পিটি বাই পিআর আর এখানে যে পিআর বাই ওপি, এটা কি ডিনোট করছে? দেখো এই যে পিটিটা ভূমিকে ডিনোট করছে, কারণ এই এ কোণের সাপেক্ষে সামনের বাহুটা লম্ব হবে, ফলে এটা ভূমি হবে। ঠিক আছে, আর পি থেকে স্টার্ট করে আর পর্যন্ত এটা অতিভুজ হবে, এই জন্য পিআরটাকে নিচে লেখা হয়েছে। এখানে অতিভুজ, আর ওপিটা হচ্ছে কি, ওপিটা হচ্ছে দেখো এই যে ও থেকে স্টার্ট করে পিটা হচ্ছে অতিভুজ। ব্যাপারটা বোঝা গেল আশা করি। ঠিক আছে, অতিভুজগুলোকে সবসময় নিচে রাখবো, ওপিটাও তো অতিভুজ, ওপিটাকে নিচে রেখেছি। আবার দেখো এখানে আর এস বাই ওপি আছে, সেম কাজ করব, আর এস বাই ওপি রয়েছে, দেখো ভালো করে, আর এস এটা, ওপি কোনটা রে ভাই, ও থেকে পি হচ্ছে এটা। ঠিক আছে, আমি একটা কাজ করছি, এই ত্রিভুজটাকে নিয়ে যখন কাজ করব, এই যে আর এস দেওয়া আছে, আর এস দেওয়া আছে মানে আমাকে ইনডাইরেক্টলি ওরা বলে দিচ্ছে এই যে ও আর এস, এই ও আর এস ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে বলছে। ও আর এস যেটা বাড়িতে আমরা খাই, এই ও আর এস ত্রিভুজটাকে নিয়ে আমরা কাজ করতে বলছে। এই ও আর এস, এই ও আর এস ত্রিভুজটাকে নিয়ে, নিচের ত্রিভুজটাকে নিয়ে কাজ করতে বলছে। সেম কাজ করব, তাহলে আমাদের এটা যদি এ কোণ হয়, এ কোণের সাপেক্ষে এই বাহুটা লম্ব হবে, নিচেরটা ভূমি হবে, এটা অতিভুজ হবে। বোঝা গেল কি বললাম? ও থেকে স্টার্ট করে আর পর্যন্ত অতিভুজ হবে। তাহলে এই যে ও আর অতিভুজটা, এটা একবার নিচে গুণ করবো, একবার ওপরে গুণ করবো, একবার নিচে একবার ওপরে, এই কাজটা করবো খালি। তাহলে আর এস যেরকম আছে আর এস থাকবে, নিচে আমরা ও আর গুণ করলাম, ফলে আমরা ওপরে একটা ও আর দ্বারা গুণ করলাম, নিচে যেরকম ওপি আছে ওপি আছে। দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা? আমি কি করলাম, আর এসটাকে নিয়ে কাজ করছি, তো তাহলে এই যে ও আর এস যে ত্রিভুজটা, ও আর এস ত্রিভুজের মধ্যে কোনটা অতিভুজ আমাদের, ও থেকে স্টার্ট করে আর পর্যন্ত হচ্ছে অতিভুজ। এই যে ও আর অতিভুজটা, এই অতিভুজটাকে নিচে একবার গুণ করা হয়েছে, ওপরে একবার গুণ করা হয়েছে, এইটুকু হচ্ছে কাজ। আর যেরকম আর এস ছিল ওপরে সেরকম আর এস রাখা হয়েছে, যেরকম ওপিটা নিচে ছিল সেরকম ওপিকে নিচে রাখা হয়েছে। আর কিচ্ছু চেঞ্জ করবো না ভাই, সিম্পল জিনিস। আমি জাস্ট খালি যে ট্রায়াঙ্গেলটাকে নিচ্ছি, সেই ট্রায়াঙ্গেলের অতিভুজটাকে দিয়ে নিচে, সেই ট্রায়াঙ্গেলের অতিভুজটাকে দিয়ে উপরে গুণ করছি। আমি দেখো এখানে এই যে ও আর এস ত্রিভুজটা নিয়েছি, এই ত্রিভুজ, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের মধ্যে ও আরটা অতিভুজ, তাই জন্য ও আর দিয়ে নিচে, ও আর দিয়ে উপরে গুণ করা হয়েছে। আবার ওপরের যে ট্রায়াঙ্গেলটা, ওপরের ট্রায়াঙ্গেলটার মধ্যে এই যে ওপরের যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে যে ওপরের যে ট্রায়াঙ্গেলটা পিআরটি, এটার মধ্যে পিআরটা অতিভুজ, তাই জন্য পিআর দিয়ে নিচে, পিআর দিয়ে উপরে গুণ করা হয়েছে। এইটুকু হচ্ছে কাজ, আর কোনো পার্থক্য কিছু নেই। এবার এমনি সিম্পল খুব অঙ্ক। ঠিক আছে, দেখে নাও এবার এখান থেকে কি করে ফর্মুলা রেডি হবে। দেখো এখানে আমরা লিখলাম সাইন এ প্লাস বি সমান কি দাঁড়াচ্ছে, একটুখানি মন দিয়ে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো ফার্স্টে রয়েছে পিটি বাই পিআর। পিটি কোনটা? পিটি হচ্ছে এটা। পিআর কোনটা? এটা হচ্ছে পিআর। ঠিক আছে, দেখে নাও ভালো করে, এটা পিটি, এটা হচ্ছে পিআর। তাহলে এ কোণের সাপেক্ষে এই বাহুটা ভূমি হবে, এই কোণের সাপেক্ষে সামনের বাহুটা লম্ব হয়, তাহলে এটা ভূমি হবে আর এটা অতিভুজ হবে। তাহলে ভূমি ওপরে আছে, অতিভুজ নিচে আছে। পিটিটা ভূমি, ভূমিটা ওপরে আছে, পিআরটা নিচে আছে। ভূমি বাই অতিভুজ করলে আমাদের কি আসে? কস আসে, কস। তাহলে আমরা এখানে লিখবো কস, আর এখানে কোন অ্যাঙ্গেলটা ধরে কাজ করছি? এ, তাই জন্য এখানে আসবে কস এ ইন্টু, ওপরে রয়েছে পিআর, নিচে রয়েছে ওপি। দেখো না ভালো করে, এইখানে রয়েছে পিআর আর ওপি রয়েছে নিচে, তাই না? তাহলে এই যে পিআরটা হচ্ছে কি, পিআরটা দেখো এই যে বি কোণটা সাপেক্ষে এই সামনের বাহুটা লম্ব, আর এই ওপিটা, এই তেচরা মতো বাহুটা, এটা সবসময় বলেছে অতিভুজ হবে। এ দেখে না, এখানে যদি বি কোণ হয়, বি কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব, এটা লম্ব, আর এইটা তাহলে অতিভুজ হবে। তাহলে পিআর লম্বটা ওপরে আছে আর এই ওপি অতিভুজটা নিচে আছে, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি হবে? লম্ব বাই অতিভুজ করলে সাইন হয়। তাহলে এখানে সাইন তো লিখবো, আর অ্যাঙ্গেল কোন কোনটাকে ধরে কাজ করছি? যে বি কোনটা ধরে কাজ করছি, ওই জন্য সাইন বি লিখলাম প্লাস চিহ্ন দিয়ে। আর এস বাই ও আর, আর এস কোনটা? আর এস হচ্ছে এটা, এটা বাই হচ্ছে ও আর, ও থেকে স্টার্ট করে আর পর্যন্ত। দেখো এ কোণের সাপেক্ষে সামনের বাহু হচ্ছে লম্ব,
আর নিচেরটা ভূমি আর এটা অতিভুজ। তাহলে দেখো আরএসটা যদি লম্ব হয় আর এই ও থেকে স্টার্ট করে এটা যদি অতিভুজ হয়, তাহলে লম্বকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করছি। এই যে লম্বকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করছি, ও থেকে স্টার্ট করে আর পর্যন্ত অতিভুজ দ্বারা ভাগ করছি। লম্বকে যেহেতু অতিভুজ দিয়ে ভাগ করছি, লম্বটাকে লম্ব আছে আর অতিভুজ দিয়ে ভাগ করছি বলে এটাকে আমরা বলবো হচ্ছে সাইন। কারণ লম্ব এটা, এই যে আরএসটা লম্ব আর ও থেকে স্টার্ট করে আটটা, ও আটটা অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন হবে। তাহলে এখানে লিখলাম সাইন, আর এখানে আমরা কোনটাকে নিয়ে কাজ করছি, এ কোনটা, তাই জন্য এটার অ্যাঙ্গেল আসবে হচ্ছে সাইন এ। আর একটা লাস্ট জিনিস রয়েছে, ও আর বাই হচ্ছে ওপি। ও আর কোনটা, ও থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত, ও থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত ও আর, এটা হচ্ছে ভূমি। আর ওপি কোনটা, ও থেকে স্টার্ট করে পি পর্যন্ত, ও থেকে স্টার্ট করে পি পর্যন্ত, এটা হচ্ছে অতিভুজ। এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করলে কস পাবো। এবার বি অ্যাঙ্গেলটা ধরে কাজ করছি, ওই জন্য কস বি হবে। তাহলে এখানে কস বি লিখলাম, ঠিক আছে। তাহলে সাইন এ কস বি দাঁড়ালো। এবার যদি আমি সুন্দর করে সূত্রটাকে সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে এইখানটাতে এরকমভাবে লেখা যেতে পারে, সাইন এ প্লাস বির যে ফর্মুলাটা রেডি হয়েছে সেটা কি রেডি হয়েছে, এটা হয়েছে সাইন এ কস বি, ঠিক আছে। সাইন এ কস বি, এই পার্টটাকে আগে লিখছি প্লাস চিহ্ন দিয়ে, কস এ সাইন বি, কস এ সাইন বি, এইটা হচ্ছে তোমার ফর্মুলা, আলটিমেট ফর্মুলা এইটা, ঠিক আছে। দেখে নাও, আমরা প্রতিষ্ঠা করে দিলাম ফর্মুলাটা। সাইন এ প্লাস বি ফর্মুলা কি দাঁড়ালো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা। যে ফর্মুলাটা অনেকে প্রতিষ্ঠা করতে গেলে দম বেরিয়ে যায়, ঠিক আছে। একদম ইজি ফর্মুলা, জাস্ট খালি তোমাকে একটুখানি ত্রিকোণমিতি, একটু ম্যাথামেটিক্স জানতে হবে। ম্যাথামেটিক্স ছাড়া ভাই, ম্যাথামেটিক্সে যারা স্ট্রং হয় না তাদের একটা আলাদা লেভেল থাকে ভাই, তারা সব কিছু ফিজিক্স কেমিস্ট্রি সব কিছুতে না ধোঁয়া উড়িয়ে দেবে একদম, ঠিক আছে। যেটা বলছি সেটা শোনো, ফিজিক্স করতে গেলেও তোমার ম্যাথামেটিক্স কাজে লাগবে, কেমিস্ট্রি পড়তে গেলেও তোমার সেখানে ম্যাথামেটিক্স কাজে লাগবে, ম্যাথসে তো ম্যাথ লাগবেই, ঠিক আছে। বায়োলজিতেও অনেক জায়গাতে ম্যাথস কাজে লাগে। সুতরাং ম্যাথসে যারা স্ট্রং হবে তারা পুরো ধোঁয়া ওড়াবে সায়েন্সে বস, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি করে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এসছে, আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটাতে একটুখানি ম্যাথামেটিক্স খাটাতে হয়েছে কষ্ট করে, এই জায়গাটা একটুখানি বোঝার চেষ্টা করো, ঠিক আছে। একবার ভিডিওটাকে প্লে করে আর একবার ব্যাক করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি অনেক খেটে ধরে বুঝিয়েছি, আশা করি বুঝতে পারবে। যাদের ফর্মুলা মুখস্থ করে নিয়ে অঙ্ক করবে ভাবছো, আমি বলবো কনসেপ্টটা জেনে রাখো, তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। পরবর্তীকালে কেউ যদি তোমাদেরকে দিয়ে দেয় যে এই বলতো সাইন এ প্লাস বির ফর্মুলাটা কি করে এলো, করে দেখাতো প্রমাণ, দম বেরিয়ে যাবে ভাই। কনসেপ্ট জানতে হবে। তুমি অন্য জায়গাতে করে আসবে, তোমাকে ডাইরেক্ট সাইন এ প্লাস বি ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বলে দেবে, চলো মুখস্থ করো, অঙ্ক স্টার্ট করো। কি দরকার ভাই, আমাকে যদি বলে এই সাইন এ প্লাস বি ফর্মুলা কি করে সাইন এ কস বি, কি করে কস এ সাইন বি এলো, এটা দেখাও, তখন তো আমি হাঁ করে বসে থাকবো। সব কিছুতে নলেজ রাখতে হবে বস, ঠিক আছে। তাহলে এই যে জিনিসটা আমরা প্রতিষ্ঠা করলাম, সাইন এ প্লাস বির ফর্মুলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করো। এবার আমরা প্রমাণ করব এখান থেকেই, ঠিক আছে। এখান থেকেই আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে কি সাইন এ মাইনাস বির ফর্মুলা, সাইন এ মাইনাস বির ফর্মুলা এটা কত হচ্ছে সেটাকে আমরা বার করব, এখান থেকেই বার করব, ঠিক আছে। এই জিনিসটা কাজে লাগিয়ে, ঠিক আছে। চলো লেখা স্টার্ট করো। এবার নেক্সট জিনিসটা করার আগে, অর্থাৎ সাইন এ মাইনাস বি বার করার আগে আমি আবারও বলবো, যদি তোমাদের এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তোমাদেরকে বলবো যে আগে বারবার ব্যাক করে একবার দেখে নাও, দেখে নিলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। একই কথা বারবার বলে ভিডিওর লেন্থ বাড়াবো না, ব্যাক করে দেখে নাও, দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। এমন কিছু কঠিন নেই যে তোমরা বুঝতে পারবে না। আমার বাড়ির স্টুডেন্টরা বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, তোমরাও বুঝতে পারবে, এটুকু কনফার্ম আমি, ঠিক আছে। চলো এবার নেক্সট জিনিসটা করা যাক, এখান থেকে সাইন এ মাইনাস বির মান বার করা যাক। সাইন এ মাইনাস বির মানটা, এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েই আমরা সাইন এ মাইনাস বির মানটাকে বার করব। তার জন্য আমি এই জায়গাটা একটুখানি মুছে দিচ্ছি। তাহলে আমরা জানি যে সাইন এ মাইনাস বির মানটা আমাকে বার করতে হবে। তো আমি কি চাইলে এটাকে এরকম লিখতে পারি যে সাইন ব্র্যাকেটের মধ্যে এ প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস বি, এরকম লেখা যায়? দেখো তো এরকম লেখা যায় কিনা, নিশ্চয়ই লেখা যায়। আমি যদি এই মাইনাসটাকে ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে নিয়ে মাইনাস বি লিখি আর বাইরেটা প্লাস লিখি, তাহলে এই প্লাস আর মাইনাস মিলে, এই প্লাস আর মাইনাস মিলে আলটিমেটলি এই মাইনাসই এনে দেবে। তাহলে আমি চাইলে এখানে বাইরে প্লাস রেখে ব্র্যাকেটের ভেতর মাইনাসটাকে ঢুকিয়ে লিখতেই পারি, এতে আমার কোনো নিশ্চয়ই কোনো সমস্যা নেই। এবার এই এটাকে জাস্ট এই ফর্মুলা অনুযায়ী ভেঙে দাও, এই ফর্মুলা অনুযায়ী এটাকে ভেঙে দাও। কি আছে, প্রথমে সাইন এ আছে, তারপর কস বি আছে, তাহলে সেই অনুযায়ী ভাঙছি। প্রথমে সাইন এ রাখছি, তারপর কস বি রাখছি। বি বলতে কিন্তু এই ভেতরে পার্টটা বসবে, মানে ভেতরে বসবে কস অফ মাইনাস বি। তারপরে কি থাকবে, প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন দেবে, কস এ থাকবে, তাহলে কস লিখবে, লেখার পর এ থাকবে তাই এ লিখবে। তারপর সাইন বি থাকবে, তাহলে বি বলতে ভেতরের মাইনাস বিটা থাকবে, তাহলে ভেতরের মাইনাস বি থাকলো। এই হলো কাজ। এবার জাস্ট এটাকে ফর্মুলা অনুযায়ী ভাঙো, দেখো এটা সাইন এটা সাইন এই হবে,
কস অফ মাইনাস বি। কস অফ মাইনাস বি মানে কি হয়? কস অফ মাইনাস বি মানে আমরা জানি যে কসের ক্ষমতা আছে মাইনাসটাকে গিলে খাওয়ার। এটা আমরা আগের যে চ্যাপ্টার অর্থাৎ সংযুক্ত কোণে কিন্তু পড়ে এসেছি যে কস অফ মাইনাস বি মানে শুধু কস বি বোঝায়। তাহলে আমরা এখানে লিখছি কস বি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো সাইন ব্র্যাকেটের ভেতর মাইনাস বি রয়েছে, ব্র্যাকেটের ভেতর মাইনাস বি রয়েছে। সাইনের কিন্তু মাইনাসকে খেয়ে নেওয়ার ক্ষমতা নেই, মাইনাসকে পটি করেও বাইরে বের করে দেয়। বোঝা গেল কি বললাম? পটি করে বাইরে বার করে দেয়। তাহলে সাইন কি করবে? মাইনাসটাকে বাইরে বার করে দেবে, ফলে এখানে প্লাস আছে, এই মাইনাস বেরিয়ে যাবে, ফলে এই মাইনাস আর প্লাস মিলে এখানে মাইনাস চলে আসবে, কসে যেরকম ছিল কসে থাকবে, আর এখানে সাইন বি যেরকম ছিল সাইন বি থাকবে। তাহলে সাইন অফ এ মাইনাস বির ফর্মুলা কি দাঁড়ালো একটুখানি ভালো করে দেখে নাও। জাস্ট উল্টো ফর্মুলা, কিচ্ছু নেই, সেম ফর্মুলা। দেখো সাইন এ প্লাস বির ফর্মুলা হলো সাইন এ কস বি প্লাস কসে সাইন বি। সাইন এ মাইনাস বির ফর্মুলাও সেম, শুধুমাত্র যেটা প্লাসের ফর্মুলা সেখানে প্লাস আছে, মাইনাসের ফর্মুলাতে এখানে মাইনাস আছে, এইটুকু ডিফারেন্স, বাকি হুবহু ফর্মুলা সেম, বাকি হুবহু ফর্মুলা সেম, কোনো জায়গাতে কোনো ডিফারেন্স নেই। এইটাই হচ্ছে সাইন এ মাইনাস বির ফর্মুলা, দেখে নাও ভালো করে। আর এটা হচ্ছে সাইন এ প্লাস বি ফর্মুলা, এটা যা এটাও তাই, এখানে প্লাসের জায়গাতে মাইনাস রয়েছে। মনে কিভাবে রাখতে হবে? যখন এ প্লাস বি করব তখন এখানে প্লাস আছে বলে এখানেও প্লাস হবে, যখন এ মাইনাস বি করব এখানে মাইনাস আছে বলে এখানেও মাইনাস হবে। এইটুকু হচ্ছে আমার কাজ, এইটুকুকে মনে রাখতে হবে। এবার আমরা যেটা করব, আমরা এখান থেকে cos অফ এ প্লাস বির মান বার করব, cos অফ এ মাইনাস বির মান বার করব, করার পর আমরা tan এ প্লাস tan বি আর tan এ মাইনাস tan বির মান বার করব। চলো আগে আমরা cos অফ এ প্লাস বির মানটাকে বার করি, তারপর cos অফ এ মাইনাস বির মানটাকে বার করব। দেখো এবার আমরা cos অফ এ প্লাস বির মান বার করবার চেষ্টা করব। cos অফ এ প্লাস বি মানে কোনটা? এটুকু এ এটুকু বি। তাহলে এ প্লাস বি বলতে এইখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত, মানে কোন কোনটার কথা বলা হচ্ছে? পি ও কিউ, পি ও কিউ, এই কোনটার কথা বলা হচ্ছে। তার মানে আমরা এখানে যেটা বার করব সেটা হচ্ছে cos অফ কোন কোনটার মান? নিশ্চয়ই বুঝতে পেরেছো, পি ও কিউ কোনটার মানকে আমাদেরকে বার করতে হবে। এই যে দেখে নাও, পি ও কিউ, এই যে অ্যাঙ্গেলটা, এই যে গোটা অ্যাঙ্গেলটা, এটার মান বার করতে হবে। তাহলে cos অফ পি ও কিউ এর মান কত হবে? একটুখানি মন দিয়ে বোঝা যাক। দেখো আমি যদি এই অ্যাঙ্গেলটাকে পি ও কিউ ধরে নিই, গোটা অ্যাঙ্গেলটাকে যদি পি ও কিউ ধরে নিই, তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এর যে সামনের বাহু এটা লম্ব হবে, নিচেরটা ভূমি হবে, আর এই সাইডটা অতিভুজ হবে। ভূমি কোনটা? ভূমি হচ্ছে ও কিউ, এটা হচ্ছে ভূমি। অতিভুজ কোনটা? ও থেকে স্টার্ট করে পি পর্যন্ত হচ্ছে অতিভুজ। তাহলে এই পি ও কিউ এর সাপেক্ষে সামনের বাহুটা, নিচেরটা হচ্ছে ভূমি, সামনের বাহুটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে cos থিটা মানে আমরা বুঝি হচ্ছে ভূমি বাই অতিভুজ হয়। এখানে ভূমি কোনটা? ও কিউটা ভূমি। তাহলে ওপরে আমরা ও কিউকে লিখবো আর নিচে আমরা অতিভুজকে লিখবো। অতিভুজ বলতে কোনটা? এইটা হচ্ছে অতিভুজ, ও থেকে পি হচ্ছে অতিভুজ। তাহলে নিচে আমরা কি লিখলাম? ও পি কে লিখলাম। এবার সিম্পল কাজ যেরকম এতক্ষণ ধরে করে এসেছি সেম কাজ করব। কসটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম। দেখো পি ও কিউ বলতে কোন কোনটাকে বোঝায়? পি ও কিউ বলতে বোঝায় এ আর বি এর যোগ। তার মানে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি এ প্লাস হচ্ছে বি, এটা। এবার ও কিউটাকে দেখো কিভাবে লিখবো। ও কিউ বলতে আমরা এরকম ভাবে লিখতে পারি, গোটাটা হচ্ছে আমাদের ওএস, তার মধ্যে থেকে কিউএসটাকে বিয়োগ করে লিখবো। গোটাটা কত? ওএস, তার মধ্যে থেকে কিউএসটাকে বিয়োগ করে লিখবো। তাহলে আমরা যদি লিখি ওপরে ওএস মাইনাস হচ্ছে কিউএস, নিচে লিখে দিই যদি ওপি, ঠিক আছে, তাহলে কি আমাদের কিছু ভুল লেখা হবে? একবার একটুখানি দেখে নেওয়া যাক। দেখো আমাদের গোটা পার্টটা হচ্ছে ওএস, তার মধ্যে থেকে এই কিউএসটাকে বাদ করে দিলে আমাদের এইটুকু পার্ট পড়ে থাকে। তোমরা নিজেরা দেখো, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত হচ্ছে আমাদের ওএস। এবার এখান থেকে যদি আমরা এইটুকু পার্টকে বাদ করে দিই, তাহলে আমাদের বাকি এইটুকু পার্ট পড়ে থাকে। এইটুকু পার্টটাই হচ্ছে আমাদের ও কিউ। ওই জন্য ও কিউটাকে কিভাবে লিখছি? ও কিউটাকে কিভাবে লিখছি? গোটাটা ওএস, তার মধ্যে থেকে কিউএস বাদ, ওএস এর মধ্যে থেকে কিউএসটাকে বাদ করছি, তাহলে আমরা ও কিউটা পাচ্ছি। বোঝা গেল? তাই জন্য ও কিউটাকে আমরা কিভাবে লিখছি? ওএস মাইনাস কিউএস। তোমরা একটু নিজেরা দিমাগ লাগাও, এখানে বুঝতে পারবে। গোটাটা ওএস, তার মধ্যে থেকে এই কিউএস এর পার্টটাকে বাদ করে দিচ্ছি, দিলে আমরা এই ও কিউটাকে পাবো। নিশ্চয়ই বোঝা গেল? এই ও কিউটা পাওয়ার জন্য গোটাটা থেকে এইটুকু পার্টটাকে বাদ করতে হয়েছে, ওএস থেকে কিউএস পাওয়া গেছে। এবার এই কিউএস বলতে দেখো, এই কিউএস এর মান যতটা, ঠিক এখানে টিআর এর মান হচ্ছে ততটা। দেখো আগের বারে যেরকম টি কিউ এর সাথে টিআর এর ইকুয়াল করেছিলাম, ঠিক সেম টু সেম কাজ করব। কিউএস এর মান যতটা, এখানে টিআর এর মান ততটা। এখানে কেউ অনেকে বলতে পারো স্যার কেন আমরা কিউএসটাকে নিয়ে কাজ করছি না? আরে দেখো, এই যে কিউএস যদি নিই, এখানে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হবে না, ঠিক আছে? এখানে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হবে না, ত্রিভুজ পাবো না। কিউএস নিয়ে কি করে ত্রিভুজ পাবো তুমি বলো? কিউএস এইটুকু, এবার এইটা নিতে পারি, এবার এইটা তো আর নিতে পারবো না।
এটা কি করে নেব তুমি বলো? এইটা এইটা এইখানে আসলে এটা ত্রিভুজ হবে না তো, এটা তো কেমন একটা চতুর্ভুজের মতন হয়ে যাচ্ছে এইটুকু পার্ট, তাহলে তো হবে না তো। তাহলে কিউএস নেওয়া যাবে না, কিউএস এর সমানে যেটা থাকছে টিআর এটাকে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখছি cos অফ a প্লাস বি, এটা ইকুয়াল টু যেটা থাকছে ওএস এর জায়গায় ওএস থাকলো মাইনাস টিআর থাকলো বাই দিয়ে কত থাকলো ওপি থাকলো। দেখো বুঝতে পারলে কিনা, কিউএস এর মান যত টিআর এর মান তত, ওই জন্য কিউএস এর জায়গাতে টিআর লিখেছি, বোঝা গেল? এবার ফ্র্যাকশনে ভাঙতে হবে, আর কিছু না, যেরকম করে এসেছি cos অফ a প্লাস বি ফ্র্যাকশনে ভাঙছি ওপি দিয়ে, তাহলে ওএস বাই ওপি হবে প্রথম কথা, মাইনাস হচ্ছে টিআর বাই হচ্ছে ওপি হবে। বোঝা গেল কি বললাম? আমি কি করলাম ভালো করে শুনে নাও, এই ওপি দিয়ে এই ওএসটাকে ভাগ করলাম, ওএস বাই ওপি দাঁড়ালো, এই ওপি দিয়ে টিআরটাকে ভাগ করলাম, টিআর বাই ওপি দাঁড়ালো। বোঝা গেল কি বললাম? তো এই হচ্ছে কাজ। এবার একটুখানি মন দিয়ে শুনবে, cos অফ a প্লাস বি যেরকম আছে cos অফ a প্লাস বি থাকলো। এবার এইখানে সেম কাজ করব যেটা আগের বারে করেছিলাম। আমাকে দেখো প্রথম বাহুটা কত দেওয়া আছে ওএস, ওএস বলতে কোনটার কথা বলা হচ্ছে? ওএস বলতে ও থেকে এস এতটা পর্যন্ত কথা বলা হচ্ছে। তো এইটাকে যদি নিয়ে আমরা কাজ করি তাহলে আমাদের টোটাল ত্রিভুজ কোনটা দাঁড়াচ্ছে? ও এস আর, এইটা ত্রিভুজ দাঁড়াচ্ছে, ও এস আর এই ত্রিভুজটা দাঁড়াচ্ছে, তাই তো? এই ত্রিভুজটা দাঁড়াচ্ছে। এবার এই ওএস যে যখন বাহু যার বাহু ওএস, তার অতিভুজ কোনটা? ওএস এর অতিভুজ হচ্ছে দেখো ও আর হচ্ছে অতিভুজ। তুমি দেখো এইটা যদি ওএসটা যদি মানে কোনো বাহু হয় তাহলে তার অতিভুজ কিন্তু ও আর হবে, এই তেছরা মতো বাহুটা, এই তেছরা মতো বাহুটা দেখে নাও তুমি নিজেই দেখো। ওএস হচ্ছে এটা ভূমি, তাহলে এই যে ও থেকে আর পর্যন্ত এই যে লাইনটা, এই মালটা হচ্ছে অতিভুজ, ঠিক আছে? তাহলে এখানে ওএস এর তলায় আমি কি লিখলাম? ওএস এর তলায় আমরা ও আর লিখলাম বলে আমি জোর করে ওপরে একটা ও আর কে গুণে লাগাবো, নিচে একটা ওপি কে রাখবো মাইনাস দিয়ে। দেখো এই জায়গাটা বোঝার চেষ্টা করো, ওএস এর তলায় আমি একটা নিচে অতিভুজকে জোর করে এনেছি, সবসময় নিচে অতিভুজটাকেই আনতে আমি বলেছি, তবে আমি ফর্মুলা রেডি করতে পারবো। ওএস এর তলায় ও আর কে এনেছি বলে, ও আর তো ছিল না, এটাকে কাটাতে হবে, কাটানোর জন্য ওপরে একটা ও আর পাঠিয়েছি, নিচে যেরকম ওপি ছিল সেরকম ওপি রেখেছি। তুমি দেখে নাও ওএস ছিল ওপি ছিল, এই দেখো ওএস আছে ওপি আছে, নিচে একটা ও আর এসেছে বলে ওপরে আর একটা ও আর কে ব্যালেন্স করবার জন্য আনা হয়েছে। এই ও আর কেটে গেলে আবার আগের লাইন চলে আসে। বোঝা গেল কি বললাম? এই জন্য নিচে একটা ও আর দিয়েছি বলে ওপরে একটা ও আর কে দিতে হবে। গল্প শেষ। এতটা অবধি আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। আচ্ছা, এর পরের বাহুটাকে দেখো টিআর রয়েছে। আচ্ছা, টিআর বলতে কোনটার কথা বলা হচ্ছে? এটা হচ্ছে টিআর। ফের আমরা সেম কাজ করব, টিআর যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের মনে রাখতে হবে এই যে পি টি আর, এটার কথা কিন্তু বলা হচ্ছে, এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। তাহলে টিআর এর জন্য অতিভুজ কোনটা হবে? অতিভুজ হবে পিআর। বোঝা গেল? এই টিআর এর জন্য অতিভুজ কোনটা হবে? পিআরটা অতিভুজ হবে, এই তেছরা মতো বাহুটা। তাহলে এই পিআরটা দিয়ে নিচে ভাগ ওপরে গুণ করে দেবো। তাহলে সেম কাজ করবো, এখানে টিআরটা টিআর আছে, নিচে হচ্ছে পিআর দিয়ে গুণ, ওপরে পিআর দিয়ে গুণ, নিচে হচ্ছে ওপি রাখলাম। দেখো বুঝতে পারলে কিনা, এই জায়গাটা বুঝতে পারলে কিনা দেখো, ঠিক আছে? টিআর ছিল, টিআর এর তলায় পিআর এনেছি বলে ওপরে ব্যালেন্স করবার জন্য একটা পিআর দিতে হয়েছে, নিচে ওপি রেখেছি, সিম্পল লজিক। তাহলে দেখো টিআর এর জন্য অতিভুজ কোনটা হবে? পিআরটা অতিভুজ হবে, এই জন্য পিআরটা নিচে পিআরটা ওপরে গুণ করেছি, আর নিচে যেরকম ওপি ছিল ওপি। ওপিটা কেন চেঞ্জ করছি না? আরে ভাই ওপিটা অতিভুজকে ডিনোট করছে। কেন? কোন অতিভুজ? এই যে ও থেকে পি, এই ওপিটা অতিভুজকে ডিনোট করছে, ওই জন্য ওপিকে কোনো গায়ে হাত দেবে না। নিচের যে হরের পার্টটা ওপি, এখানে ওপি ছিল, এখানে ওপি, এখানে ওপি, এখানে ওপি, এখানে ওপি, এখানে ওপি, দেখো সব জায়গাতে ওপি ওপি ছিল, ঠিক আছে? ওপিতে কোনো হাত দেওয়ার দরকার নেই। এবার দেখো এই যে ওএস বাই ও আর, এটা কোন জিনিসটাকে বোঝায় একটুখানি দেখা যাক। দেখো ভালো করে বুঝবে, ওএস মানে এই গোটা ভূমিটাকে বোঝাচ্ছে, ও আর মানে এই অতিভুজটাকে বোঝাচ্ছে। তাহলে ভূমি বাই অতিভুজ কোন অ্যাঙ্গেলকে ধরে কাজ করছি? যখন এই এ অ্যাঙ্গেলটাকে ধরে কাজ করছি। তাহলে এই এ অ্যাঙ্গেলের সাপেক্ষে সামনের বাহু যেটা আর এস, এটা হচ্ছে লম্ব, নিচের পার্টটা গোটাটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কোনটা? ওএসটা ভূমি, অতিভুজ কোনটা? ও আরটা অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কোনটা হবে? কস এ হবে। দেখো ভূমিকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করছি, তার মানে অবশ্যই কস আসবে, কিন্তু কসের কোন অ্যাঙ্গেল আসবে? এই যে এ আসবে। তাহলে এখানে সেটাই লিখবো, কস অফ এ প্লাস বি, এটার মানে দাঁড়াচ্ছে হচ্ছে কস এ দাঁড়াচ্ছে। বোঝা গেল কথাটা কি বললাম? কস এ দাঁড়াচ্ছে। আচ্ছা, আর একটা দেখো কি রয়েছে, ও আর বাই ওপি। ও আর কোনটা? ও আর ও থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত হচ্ছে আর, এই রাশিটা হচ্ছে ও আর। আর ওপি কোনটা? ও থেকে স্টার্ট করে এটা হচ্ছে ওপি। তাহলে এইটা যদি ভূমি হয় আর তাহলে এটা অতিভুজ। তুমি নিজেরা দেখো, এই ও থেকে স্টার্ট করে আর এর কথা বলছে, ও থেকে স্টার্ট করে পি এর কথা বলছে, মানে এই ও আর পি এই ট্রায়াঙ্গেলটার কথা বলা হচ্ছে, ও আর পি এই ট্রায়াঙ্গেলটার কথা বলা হচ্ছে। তো এই ট্রায়াঙ্গেলে বি এর সাপেক্ষে সামনের বাহুটা লম্ব যদি হয় তাহলে নিচের বাহুটা ভূমি হবে, মানে ও থেকে স্টার্ট করে আর পর্যন্ত আমাদের ভূমি হবে,
ও থেকে স্টার্ট করে পি পর্যন্ত আমাদের অতিভুজ হবে। তাহলে ভূমিকে আমরা অতিভুজ দ্বারা ভাগ করছি, তার মানে আমরা অবশ্যই কস বলবো, কিন্তু কস তো বলবো, কিন্তু কোন অ্যাঙ্গেল নিয়ে কথা বলা হচ্ছে? বি, তাই জন্য এবার বলবো হচ্ছে কস বি। ঠিক আছে, তারপর দেখো এখানে একটা মাইনাসের সাইন রয়েছে, ফলে মাইনাস দেবো। তারপর দেখো টিআর বাই পিআর রয়েছে, চলো দেখা যাক টিআর কি জিনিস। টিআর বলতে এইটা হচ্ছে টিআর, পিআর বলতে এইটা হচ্ছে পিআর। তাহলে আমি বলেছি সবসময় 90 ডিগ্রি মাইনাস এ এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবে না, কাজ করবে এটাকে ধরে। এই এর সাপেক্ষে সামনের বাহুটা লম্ব হবে, মানে টিআরটা লম্ব হবে, আর পিআরটা অতিভুজ, তেছাড়াটা সবসময় অতিভুজ হয়। তাহলে লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করছো, সাইন পাবো। তাহলে এখানে আমরা সাইন লিখবো, কিন্তু কোন অ্যাঙ্গেলটা ধরে কাজ করলাম? এ কোনটাকে ধরে কাজ করলাম, ওই জন্য সাইন এ লিখলাম। তারপর দেখো এখানে পিআর বাই ওপি রয়েছে। আচ্ছা, পিআর কোনটাকে একটু দেখা যাক। পিআর হচ্ছে এটা, আর ওপি হচ্ছে এটা। তাহলে এটা যদি বি কোণ হয়, বি কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এই নিচের পার্টটা হচ্ছে ভূমি। এই বি কোণের সাপেক্ষে সামনের বাহু লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আর এইটা হচ্ছে ভূমি। দেখো ও থেকে আর পর্যন্ত কোনো কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে পিআর আর ওপি। পিআর কোনটা? এটা, তার মানে লম্ব ওপরে আছে, আর নিচে কি আছে? ওপি। ওপি মানে এটা, মানে অতিভুজ নিচে আছে। তাহলে লম্ব বাই অতিভুজ মানে সাইন হবে। তাহলে সিম্পল হিসাবে আমরা এখানে সাইন লিখবো, কিন্তু এখানে কোন অ্যাঙ্গেল নিয়ে কথা বলা হচ্ছে? বি, বি। তাহলে এখানে সাইন বি হবে। তাহলে এই হয়ে গেল ফর্মুলা, যেটা রেডি হয়ে গেল আমাদের কস অফ এ প্লাস বির ফর্মুলা, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, জিনিসটা মাথার মধ্যে ঢুকেছে, মাথার মধ্যে গেঁথে গেছে এতক্ষণে। কস অফ এ প্লাস বি মানে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এর থেকে ভালো করে, এর থেকে সহজ করে বোঝানো যায় বলে আমার কিন্তু মনে হয় না। এর থেকে সহজ করে কি করে আর বোঝাবো বলো? আমি যতটা চেষ্টা করেছি কম রিয়েল নলেজ দিতে পারি। কেন এটা কস অফ এ প্লাস বির মান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি হলো, আমি কিন্তু জ্যামিতি দিয়ে ভালো করে তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। চলো, এই কস অফ এ প্লাস বির মান যদি আমাদের কাছে বেরিয়ে গিয়ে থাকে, একই রকম ভাবে আমরা কস অফ এ মাইনাস বির মান বার করব। দেখো আমরা এখানে বার করছি কস অফ এ মাইনাস বির মান। ঠিক আছে, তো কস অফ এ মাইনাস বির মান সেম ভাবে লিখবো যেভাবে আগেরটা করেছিলাম। মানে আমি চাইলে এটাকে লিখতে পারি কস, ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি এ প্লাস হচ্ছে ব্র্যাকেটের ভেতর মাইনাস বি, এরকম লেখা যায়? দেখো তো, নিশ্চয়ই লেখা যায়। দেখো এটাকে এ রেখেছি, মাঝখানে প্লাস রেখে ব্র্যাকেটের ভেতর মাইনাস বি কে রেখেছি, অসুবিধা কিছু নেই। তুমি দেখো এই প্লাস আর মাইনাস মিলে এখানের মাইনাসকে মিলিয়ে দেবে। ফলে আমি কি করতে পারি? এখানে যদি বাইরে প্লাস রাখি তাহলে ব্র্যাকেটের ভেতর মাইনাসকে রাখবো, এভাবে রাখতে পারি। ঠিক আছে, তো এবার আমি একটা কাজ করছি। এটা দেখো কস এ প্লাস বির ফর্মুলা পড়ে গেল। তো কস এ প্লাস বির ফর্মুলা কি হয়? কস এ তারপর কস বি। সিম্পল কাজ করবো, এখানে কস এ বলতে এ হবে, তারপর কস বি আছে, তাহলে কস বি বলতে এখানে কিন্তু মাইনাস অফ বি হবে, এখানে মাইনাস অফ বি হবে। তারপর মাইনাস আছে, মাইনাস লিখলাম। সাইন এ আছে, তাহলে সাইন লিখে এ বলতে এই অ্যাঙ্গেলটা হবে, এ লিখলাম। তারপরে সাইন বি আছে, তাহলে সাইন বি বলতে এখানে কিন্তু এই ভেতরের গোটা পার্টটা হবে, অর্থাৎ ব্র্যাকেটের ভেতর মাইনাস বি হবে। এবার তুমি জাস্ট ফর্মুলা ফেলো, কস এ মানে কস এ হবে। দেখে নাও কস অফ মাইনাস বি, আগের বারেও বললাম কসের ভেতরে যদি মাইনাস ঢুকে থাকে তাহলে কস কি করে? এই মাইনাসটাকে একদম মেরে রেখে দেয় একদম। তাহলে কি হবে? এই মাইনাসটাকে কস মেরে ফেলবে বা মরে যাবে মাইনাসটা। তাহলে কেবলমাত্র কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে কেবলমাত্র কস অফ বি পড়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা দেখো এখানে সাইন এ আছে, তো সাইন এ লিখলাম, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই সাইনটাকে নিয়ে। সাইন এই মাইনাসটাকে খেতে পারে না, ও কি করে? পটি করে বাইরে বার করে দেয়, ওর পেটের ভেতর থেকে সাইন বাইরে বেরিয়ে আসবে। তাহলে এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? বাইরে প্লাস হয়ে যাবে। আর এটা যেরকম সাইন বি ছিল সেরকম সাইন বি থেকে যাবে, বাঁ হাতে যেরকম কস অফ এ মাইনাস বি ছিল সেরকম কস অফ এ মাইনাস বি থেকে যাবে। তো এইটা হয়ে গেল হচ্ছে টোটাল মান। ঠিক আছে, কস অফ এ মাইনাস বির মান কি দাঁড়ালো? কস এ কস বি মাইনাস প্লাস হচ্ছে সাইন এ সাইন বি। তো এই হচ্ছে টোটাল ভ্যালু। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি একটু একটু হলেও। ঠিক আছে, তো কস এ মাইনাস বির মান হচ্ছে তোমাদের এইটা, যে সাইন এ এই কস এ কস বি প্লাস হচ্ছে সাইন এ সাইন বি। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের ভ্যালু। তো চলো আপাতত এতটা পর্যন্ত আমরা যখন ভ্যালুগুলোকে রেডি করতে পেরেছি, তো চারটে ফর্মুলা আমাদের রেডি হয়েছে। চারটে ফর্মুলাকে আমরা একটুখানি সাইডে লিখে নিই, তারপর ট্যান অফ এ প্লাস বির মান এখান থেকেই বার করব, আমাদের আর এই পিকচারটা লাগবে না। অনেক বইতে দেখবে যে এই পিকচারটাকে দিয়ে ট্যান অফ এ প্লাস বির মান বার করছে, তোমাদের আর দরকার নেই। সাইন এ প্লাস বি কস অফ এ প্লাস বি যখন বেরিয়ে গেছে, আরামসে এবার আমরা ট্যান অফ এ প্লাস বির মান আমরা বার করে নিতে পারবো। তো চলো আমাদের কাছে যখন কস অফ এ প্লাস বি আছে আর একটু আগে সাইন অফ এ প্লাস বি জেনে গেছি, দুটোকে কাজে লাগিয়ে আমরা ট্যান অফ এ প্লাস বির মান বার করি। তো এখনো পর্যন্ত আমরা এই চারটে ফর্মুলাকে রেডি করেছি। তো চারটে ফর্মুলা আমি দেখে নিয়েছি।
দেখো কস অফ এ প্লাস বির ফর্মুলা কস এ কস বি, কসের ক্ষেত্রে কস আর কস একসাথে থাকে আর মাইনাস হয়ে যায়, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়, এখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস হয়। তো এইভাবে চারটে ফর্মুলা আমরা রেডি করেছি, চারটে ফর্মুলা থেকে আমরা এখন ট্যান অফ এ প্লাস বি ট্যান অফ এ মাইনাস বি বার করব। এই সাইডে বার করছি, দেখে না একটুখানি ভালো করে, আমরা বার করছি হচ্ছে ট্যান অফ এ প্লাস বির মান। তো ট্যান অফ এ প্লাস বি বলতে আমরা কি বুঝি? ট্যান অফ এ প্লাস বি বলতে আমরা বুঝি সাইন অফ এ প্লাস বি বাই হচ্ছে আমরা লিখতে পারি কস অফ এ প্লাস বি, এটা আমরা চাইলে লিখতেই পারি। ঠিক আছে, এটা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন লেখা যায়। তোমরা নিশ্চয়ই জানো এখানে যদি ট্যান থিটা থাকতো তাহলে আমরা চাইলে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারতাম। সেরকমভাবে এখানে ট্যান অফ এ প্লাস বি আছে, তাহলে সাইন অফ এ প্লাস বি কস অফ এ প্লাস বি, এইটাই বাই আকারে লিখবো, আর কি আছে। এবার জাস্ট ফর্মুলা এখানে পুট করবো তাহলেই হয়ে যাবে। সাইন অফ এ প্লাস বির ফর্মুলা এইটা, সাইন এ কস বি প্লাস হচ্ছে কস এ সাইন বি, এখানে লিখি সেটা সাইন এ কস বি প্লাস হচ্ছে এখানে লিখবো হচ্ছে কস এ তারপর হচ্ছে সাইন বি, এটা লিখলাম। বাই দিয়ে আমরা কি লিখবো? বাই দিয়ে আমরা লিখবো কস এ কস বি। আচ্ছা একটুখানি দূরে বাইটা দিই কারণ আমাদেরকে একটা কাজ করতে হবে, এইভাবে বাইটা দিচ্ছি। ঠিক আছে, দেখো কস এ প্লাস বির মান কত? কস এ প্লাস বির মান হচ্ছে কস এ কস বি মাইনাস হচ্ছে সাইন এ সাইন বি, নিচে লিখছি সেটা কস এ কস বি মাইনাস হচ্ছে সাইন এ তারপরে হচ্ছে সাইন বি, এইটা হচ্ছে ফর্মুলা দাঁড়ালো। আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো এবার এটাকে কি কাজ করতে হবে একটুখানি মন দিয়ে শুনবে। দেখো আমরা ট্যানের ফর্মুলা যখন তৈরি করব না, আমরা এই গোটা রাশিটাকে কসে কস বি দ্বারা ভাগ করলে এটা আমরা ট্যানের একটা ফর্মুলা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা কি করছি, এই গোটা রাশিটাকে কসে কস বি দ্বারা ভাগ করছি। এটাকে প্রথমে লবটাকে আমরা ভাগ করছি কস এ কস বি দ্বারা, আমরা এই হরটাকেও তাই করছি কস এ কস বি দ্বারা এটাকে ভাগ করছি। করলে কি লাভটা হবে দেখো, কস এ কস বি দিয়ে যখন ভাগ করব, এটাকে এটা দিয়ে যখন ভাগ করব, এইটাকে এইটুকু পার্ট দিয়ে ভাগ করলে এটা আসবে সাইন এ কস বি বাই দিয়ে থাকলো কত কস এ কস বি, এটা হলো মাঝখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। কস এ সাইন বিকে কস এ কস বি দ্বারা ভাগ করা হচ্ছে, তাহলে ওপরে হচ্ছে কস এ সাইন বি, নিচে কত হচ্ছে কস এ কস বি। ঠিক আছে, এটা হলো কসে কসে কেটে গেল, এখানে হচ্ছে কস বি কেটে গেল। ঠিক আছে, নিচে দেখো কি হচ্ছে, আমরা এই কসে কস বিকে কসে কস বি দ্বারা ভাগ করছি। ভালো করে শুনবে, কসে কস বিকে কসে কস বি দ্বারা ভাগ করছি, তাহলে এই কসের সাথে এই কসে কেটে যাবে, এই কস বির সাথে এই কস বি কেটে যাবে, তাহলে এই গোটা পার্টটা কেটে গিয়ে এখানে পড়ে থাকবে হচ্ছে 1। তোমরা নিজেরা ভেবে চিন্তে দেখো, এই কসে কসে কেটে গেল 1 থাকলো, কস বি কেটে গেল 1 থাকলো, ফলে উত্তর টোটাল কত দাঁড়ালো? 1 দাঁড়ালো। ঠিক আছে, মাইনাস দিয়ে এখানে কি দাঁড়াচ্ছে একটুখানি মন দিয়ে শুনবে, এটা ভালো করে শুনবে নাহলে বুঝতে পারবে না। দেখো এখানে সাইন এ কে কস এ দ্বারা ভাগ করব, তাহলে আসবে ট্যান এ। তোমরা নিশ্চয়ই জানো সাইন এ কে কস এ দ্বারা ভাগ করলে উত্তর হয় ট্যান এ, এটা লিখলাম। তারপরে ইন্টু দিয়ে সাইন বি কে কস বি দ্বারা ভাগ করব, তার মানে উত্তর আসবে ট্যান বি, তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে ট্যান বি লিখলাম। তো অল টোটাল ফর্মুলা কি দাঁড়ালো এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লেখা যাক। সেটা হচ্ছে দেখো এইখানে আমরা লিখে আসবে, তোমরা এখানে এসে আমি লিখছি একবারে ট্যান অফ এ প্লাস বি যে ফর্মুলাটা দাঁড়াচ্ছে সেটা কি দাঁড়াচ্ছে একটুখানি মন দিয়ে শুনবে। সাইন এ বাই কস এ মানে হচ্ছে কত? মানে হচ্ছে ট্যান এ, তারপরে দেখো এখানে প্লাস চিহ্ন রয়েছে তো প্লাস চিহ্ন দিলাম, সাইন বি বাই কস বি মানে হচ্ছে এখানে কত? ট্যান বি হোল ডিভাইডেড বাই কত? 1 আছে 1 লিখবো, মাইনাস আছে মাইনাস লিখবো, ট্যান এ ট্যান বি আছে এখানে ট্যান এ, তারপর আছে এখানে ট্যান বি, এটাকে আমরা লিখবো। তো এই হয়ে গেল আমাদের টোটাল ফর্মুলা। ট্যান অফ এ প্লাস বি ফর্মুলা কত দাঁড়ালো? ট্যান এ প্লাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ফর্মুলা। তো কোনো অসুবিধা নেই, এই সমস্ত ফর্মুলা যদি আসে তোমরা আরামসে প্রমাণ করতে পারবে। ফর্মুলা প্রমাণ করাটা কোনো বড় কথা না। ঠিক আছে, তো আমরা এখানে 5 নাম্বার আর একটা ফর্মুলা তাহলে এখানে পেয়ে গেলাম, যেটা হয়ে গেল হচ্ছে ট্যান অফ এ প্লাস বি, এটার ফর্মুলা দাঁড়ালো হচ্ছে ট্যান এ প্লাস হচ্ছে কত? ট্যান বি। ঠিক আছে, নিচে কত দাঁড়ালো? নিচে দাঁড়াচ্ছে 1 মাইনাস ট্যান এ ইন্টু হচ্ছে ট্যান বি। তো এটা হচ্ছে ফর্মুলা দাঁড়ালো। ঠিক আছে, দেখে নাও 1 মাইনাস ট্যান এ ট্যান বি, এটা ফর্মুলা দাঁড়ালো। ঠিক আছে, একটা কথা বলি একটুখানি মন দিয়ে শুনবে। তোমরা যেরকম আমরা যখন এখানে ট্যান এ প্লাস বি ফর্মুলা করবার জন্য এখানে সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি দিয়ে ভাগ করেছি, ঠিক সেরকমভাবে যখন আমরা এখানে ট্যান অফ এ মাইনাস বির মানটাকে বার করব তখন কি করব? তখন ওপরে সাইন অফ
এ মাইনাস বি কে আমরা কি করব কস অফ এ মাইনাস বি দ্বারা ভাগ করব, কস অফ এ মাইনাস বি দ্বারা ভাগ করব। উপরে থাকবে সাইন এ মাইনাস বি, নিচে থাকবে কস এ মাইনাস বি, টোটাল মিলে হবে ট্যান এ মাইনাস বি। এবার সাইন এ মাইনাস বি কে এই যে সাইন এ মাইনাস বির যে ফর্মুলা আছে এটা দ্বারা ভেঙে দেবে, কস এ মাইনাস বি আছে এটাকে এই যে কস এ মাইনাস বির যে ফর্মুলা আছে এটা দ্বারা নিচে ভেঙে দেবে, দিয়ে সেম কাজ করবে কস এ কস বি দ্বারা ওপর নিচে লবরকে ভাগ করবে, যেরকম এখানে করা হয়েছে কস এ কস বি দিয়ে ভাগ করেছি। করার পর দেখবে তোমরা এই ট্যান এ মাইনাস বির একটা ফর্মুলা পাবে। কিরকম পাবে? ট্যান এ মাইনাস বির ফর্মুলাটা এইরকম হবে, দেখে নাও ভালো করে। ট্যান অফ এ মাইনাস বির যে অল টোটাল ফর্মুলা আসবে সেটা এরকম আসবে, ট্যান এ মাইনাস হচ্ছে ট্যান বি, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি, এটা হচ্ছে ফর্মুলা আসবে, ট্যান এ ট্যান বি, এইটা হচ্ছে একটা ফর্মুলা আসবে। 6 নম্বর ফর্মুলাটা এরকম দেখতে হবে, ঠিক আছে। কি বললাম? ট্যান অফ এ মাইনাস বির যে ফর্মুলাটা আসবে ট্যান এ মাইনাস বি ট্যান এ মাইনাস ট্যান বি হোল ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। যখন এখানে মাইনাস থাকবে ওপরে মাইনাস হবে আর নিচে আসবে হচ্ছে 1 প্লাস, ঠিক আছে, ট্যান এ ট্যান বি, এটা ফর্মুলা আসবে। এটা হচ্ছে 6 নম্বর ফর্মুলা, ঠিক আছে। তো এই ফর্মুলাটা তোমরা বাড়িতে প্রমাণ করবে, করে আমাকে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সোমস ক্লাসরুম ওখানে তোমরা পোস্ট করবে। আমি তোমাদেরকে চেক করে বলে দেবো যে তোমাদের ফর্মুলাটা ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই কাজটা নিজেরা করবে। ট্যান এ প্লাস বি ফর্মুলা আমি তৈরি করে দিয়েছি, ট্যান এ মাইনাস বির ফর্মুলাটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে, করে আমাকে ফেসবুক গ্রুপে পোস্ট করবে। চলো 6 দাগের 6টা ফর্মুলা যখন হয়ে গেল, আরও 2টো ফর্মুলা আমরা শিখবো এখান থেকে। একটা হচ্ছে কট এ প্লাস বি আর একটা শিখবো হচ্ছে কট এ মাইনাস বি। তো এবার আমরা শিখবো হচ্ছে কট অফ এ প্লাস বির ফর্মুলা। তো কট অফ এ প্লাস বির ফর্মুলা সেম, কস থিটা যদি থাকতো তাহলে আমরা উপরে কস থিটা নিচে সাইন থিটা লিখতে পারতাম। এখানে যদি কট থিটা থাকতো ওপরে আমরা কস থিটা নিচে সাইন থিটা লিখতে পারতাম। তো এবার এখানে কট এ প্লাস বি রয়েছে, তো অসুবিধা কিছু নেই, ওপরে আমরা কস অফ এ প্লাস বি লিখবো আর নিচে আমরা সাইন অফ এ প্লাস বি লিখবো। এই হচ্ছে কাজ, এটা আমরা বুঝতে পেরেছি। এবার দেখো কস এ প্লাস বির ফর্মুলা কি, কস এ কস বি, তারপরে থাকে হচ্ছে মাইনাস সাইন এ, ঠিক আছে, সাইন বি, এটা হচ্ছে কস অফ এ প্লাস বির ফর্মুলা। এই যে কস অফ এ প্লাস বি রয়েছে এটার ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস দিয়ে সাইন এ সাইন বি, এটা হচ্ছে কস অফ এ প্লাস বির ফর্মুলা। এখানে দাগ টেনে নিচে একটুখানি জায়গা রাখো, কারণ আমাকে ভাগ করতে হবে। এবার নিচে দেখো এই যে সাইন অফ এ প্লাস বি রয়েছে তার ফর্মুলা কত, তার ফর্মুলা রয়েছে সাইন এ কস বি, ঠিক আছে, তারপরে হয় হচ্ছে প্লাস দিয়ে কস এ, তারপর হচ্ছে কত সাইন বি, এটা হচ্ছে ফর্মুলা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার একটা কাজ করো, এই যে ওপরের যে লবের পার্টটা রয়েছে এটাকে ভাগ করব, কত দ্বারা ভাগ করব? এবার এটাকে ভাগ করব হচ্ছে এইটা দিয়ে, সাইন এ সাইন বি দ্বারা ভাগ করব, আর নিচের যে পার্টটা রয়েছে সেটাকেও আমরা সাইন এ সাইন বি দ্বারা ভাগ করব, করলে আমাদের উত্তর মিলে যাবে। দেখো আমি একবারে করছি, তোমরা নিজেরা একটুখানি ভেবে চিন্তে করবে। দেখো এইটাকে দিয়ে যখন এইটাকে ভাগ করব তখন মনে রাখবে এই কসের সাথে সাইনে মিলে, কসে বাই সাইনে মিলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে কট এ হয়ে যাবে, কট এ হয়ে যাবে ইন্টু কস বি আছে নিচে সাইন বি আছে, তাহলে কি হবে কস বি বাই সাইন বি, মানে হয়ে যায় কট বি। আরে ওপরে যদি কস থিটা থাকে নিচে যদি সাইন থিটা থাকে কি হয়, কট থিটা হয়। তাহলে সেরকমভাবে ওপরে কস বি আছে নিচে সাইন বি আছে, তাহলে কস বি বাই সাইন বি মানে কত হবে রে ভাই, কট বি হবে। তাহলে সিম্পল হিসাবে এখানে কট বি লিখবো। এটুকু যদি কেউ বুঝতে না পারো তাহলে তো ভাই কিছু বলার নেই, এখানে মাইনাস আছে মাইনাস লিখবো। দেখো উপরে সাইনে নিচে সাইনে, এই সাইনে আর নিচের সাইনে কেটে যাবে, আবার সাইন বি আর সাইন বি কেটে যাবে, তাহলে উত্তর 1 পড়ে থাকবে। ফলে এখানে 1 লিখলাম বাই দিয়ে। দেখো এখানে বুঝবে এই সাইনে আর নিচের সাইনে, এই সাইনে আর এই সাইনে কেটে যাবে, পড়ে থাকবে কস বি আর নিচে থাকবে সাইন বি। তো কস বি বাই সাইন বি করলে উত্তর আসে আমাদের হচ্ছে কট বি আসে, কট বি লিখলাম। তারপরে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম। তারপর দেখো এখানে কস এ রয়েছে এখানে সাইন এ রয়েছে, তাহলে কস এ বাই সাইন এ মানে কট এ হয়, তাহলে কট এ লিখলাম। আর এইখানে যেটা সাইন বি আর নিচে যেটা সাইন বি, এই সাইন বি আর এই সাইন বি কেটে যাবে, তাহলে অল টোটাল অ্যান্সার কি দাঁড়াবে, এইটা দাঁড়াবে যে কট অফ এ প্লাস বির যে মানটা দাঁড়ালো সেটা এই মানটা দাঁড়াচ্ছে, ঠিক আছে। কট এ কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট বি প্লাস কট এ, এটা হচ্ছে টোটাল মান, যেটা হচ্ছে 7 নাম্বার ফর্মুলা আমাদের এখান থেকে তৈরি হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তো চলো এবার আমরা 7 নাম্বার ফর্মুলা যখন রেডি করতে পেরেছি, 8 নাম্বার ফর্মুলা তোমরা নিজেরা বানাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা নাম্বার 7, ঠিক আছে। আমরা ফর্মুলা নাম্বার 8টা লিখে দিচ্ছি, তোমরা নিজেরা প্রমাণ করবে। সেটা হচ্ছে কট অফ এ মাইনাস বি, এটার ফর্মুলা আসবে কট এ কট বি, ঠিক আছে। ওপরে দেখো কি রয়েছে, ওপরে রয়েছে হচ্ছে এখানে যদি মাইনাস থাকে ওপরে কিন্তু প্লাস আসবে, যেমন এখানে প্লাস ছিল ফলে এখানে মাইনাস এসছে, তাহলে এখানে প্লাস আসবে 1 আসবে। নিচে কট বিটা কট বি থাকবে, আর নিচে যদি নিচেটা প্লাস থাকবে সেটা এখানে মাইনাস হয়ে যাবে, কট এ হয়ে যাবে নিচে। তো এইটা হয়ে যাবে অল টোটাল ফর্মুলা, ফর্মুলা নাম্বার 8 হচ্ছে এটা, ঠিক আছে।
কট এ মাইনাস বির ফর্মুলা কট এ প্লাস কট বি প্লাস 1 নিচে কট বি মাইনাস কট এ, এটা হচ্ছে ফর্মুলা কট অফ এ মাইনাস বির। এবার এই কট অফ এ মাইনাস বির যে ফর্মুলাটা আমি এখানে লিখলাম, একটুখানি মন দিয়ে শুনবে জিনিসটা। এই ফর্মুলাটা কি করে প্রমাণ হবে? সেম ভাবে প্রমাণ হবে, যেমন এখানে কট অফ এ প্লাস বি যখন ছিল তখন আমরা এখানে কস অফ এ প্লাস বি নিচে সাইন অফ এ প্লাস বি লিখেছি। সেম টু সেম কাজ এর পরেরটার ক্ষেত্রেও করব। যখন আমাদের এখানে কট অফ এ মাইনাস বি থাকবে তখন আমরা সেম কাজ করব, ওপরে আমরা কস অফ এ মাইনাস বি কে লিখবো, নিচে আমরা সাইন অফ এ মাইনাস বি কে লিখবো। লেখার পর ওপরের পার্টটাকে ফর্মুলায় ভেঙে দেবো। কস অফ এ মাইনাস বি ফর্মুলা আমরা জানি, এই যে জানি, এই ফর্মুলাটাতে ভেঙে দেবো। সাইন অফ এ মাইনাস বি ফর্মুলা আমরা জানি, এই যে এই ফর্মুলাটা এটাতে নিচে ভেঙে দেবো। দিয়ে সেম কাজ করব, লবটাকে সাইন এ সাইন বি দ্বারা ভাগ করব, হরের যে পার্টটা থাকবে তাকেও আমরা সাইন এ সাইন বি দ্বারা ভাগ করব, করার পর ফ্র্যাকশনে ভেঙে দেবো। দিলে আমাদের এই অল টোটাল এই অ্যান্সারটা চলে আসবে এবং আমাদের এই কট অফ এ মাইনাস বির যে মান সেটা এই যে অ্যান্সারটা 8 দাগে যে ফর্মুলাটা আমরা লিখে রেখেছি কট এ কট বি প্লাস 1 হোল ডিভাইডেড বাই কট বি মাইনাস কট এ, এটা আমাদের প্রমাণ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি 8টা ফর্মুলা। এই 8টা ফর্মুলা জানলে আমাদের গোটা টপিকটা নেমে যায়। বাট এর সাথে আরো দুটো ফর্মুলা আমাদেরকে একটুখানি শিখতে হবে। আমি ফর্মুলার প্রমাণ দুটো করব না, ফর্মুলার প্রমাণ দুটো তোমরা বইতেও দেখতে হবে, খুব সহজ, এবং এই ফর্মুলা দুটোর প্রমাণ করতে লাগে না। জাস্ট খালি ফর্মুলা দুটো একটুখানি মনে রাখো, মনে রাখলেই তোমাদের আপাতত কাজ মিটে যাবে। আমি ফর্মুলাগুলো বোর্ডের মধ্যে একটু লিখছি, 9 আর 10 নম্বর ফর্মুলা লিখলে তোমাদের কাজ হয়ে যাবে। সাইন অফ এ প্লাস বির সাথে সাইন অফ এ মাইনাস বি যদি গুণে থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি হয়। ঠিক আছে, এটা ছাড়া আর একটা ফর্মুলা এটার দ্বারায়, যখন আমি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি গুণে রাখবো, আমি যদি কস দিয়ে বলি তাহলে কসের ক্ষেত্রে কিন্তু কস স্কোয়ার বিটা আগে আসবে, কস স্কোয়ার এটা কিন্তু এখানে পরে থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এর পরের যে ফর্মুলাটা 10 নাম্বার, এটা খুব সহজ ফর্মুলা। প্রথমটা হবে কস স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি, তারপরটা হবে কস স্কোয়ার বি মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো এই হচ্ছে দুটো ফর্মুলা। আরো এই হচ্ছে টোটাল 10টা ফর্মুলা, যে 10টা ফর্মুলা তোমাদের কাজে লাগবে। এই 10টা ফর্মুলা ছাড়াও আরও একটা প্রমাণ আছে, 11 নাম্বার যে অঙ্কটা, সেটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি। এই যে ফর্মুলাটা মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। ট্যান অফ এ প্লাস বির যে ফর্মুলা সেটা হচ্ছে ওপরে হবে ট্যান এ প্লাস হচ্ছে ট্যান বি প্লাস হচ্ছে ট্যান সি, ঠিক আছে, মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই কত হবে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান এ ট্যান বির পর হবে 1 এখানে মাইনাস দিয়ে ট্যান বি ট্যান সি, তারপরটা হবে মাইনাস ট্যান সি ইন্টু হচ্ছে ট্যান এ। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ফর্মুলা। এটা হচ্ছে 11 নম্বর ফর্মুলা, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। ঠিক আছে, কি লিখলাম? ট্যান অফ এ প্লাস বি প্লাস সির ফর্মুলা হচ্ছে ওপরে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি মাইনাস ট্যান এ ট্যান বি ট্যান সি হোল ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি মাইনাস ট্যান বি ট্যান সি মাইনাস ট্যান সি ট্যান এ। এটা হচ্ছে টোটাল ফর্মুলা। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের ব্যাপার। দেখে নাও 11 নম্বর ফর্মুলা এইটা ছিল। তো এই হচ্ছে তোমাদের টোটাল 11টা ফর্মুলা। যাদের মনে হচ্ছে যে এই ফর্মুলাটা মনে রাখতে পারবে না, তারা এই ফর্মুলাটা দেখবে বইতে প্রমাণ করে দেওয়া আছে। তোমরা যদি পারো ভালো কথা প্রমাণটা, যদি তোমাদের মনে হয় এইটার প্রমাণ করে দেখাতে লাগবে ট্যান অফ এ প্লাস বি প্লাস সি, তাহলে তোমরা আমাকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। নেক্সট যে ভিডিওটা আসবে, নেক্সট ভিডিওতে আমি এই ট্যান অফ এ প্লাস বি প্লাস সির মান যে এইটা আসে সেটা আমি প্রমাণ করে তোমাদেরকে দেখিয়ে দেবো, যদি তোমাদের অসুবিধা হয়। আমার মনে হয় না এটা অসুবিধা হওয়ার কথা। ঠিক আছে, ট্যান অফ এ প্লাস বি থেকে এইটা তোমরা বইতে দেখবে প্রমাণটা আছে করে দেওয়া। ঠিক আছে, তো তোমরা বই থেকে করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট এবার অঙ্কতে আসা যাক। এখান থেকে যে কটা ফর্মুলা আমি লিখিয়েছি, ফর্মুলাগুলো একবার খাতার মধ্যে ভালো করে লিখে নাও। স্ক্রিনশট মারবে না, স্ক্রিনশট মেরে লাভ হবে না। ঠিক আছে, স্ক্রিনশট মারলে বিশেষ কোনো লাভ হবে না, স্ক্রিনশটটা স্ক্রিনশট হয়ে থেকে যাবে, কাজ হবে না। খাতার মধ্যে লেখো, এটাগুলো না দেখে লেখো। ঠিক আছে, যে 11টা ফর্মুলা আমি তোমাদেরকে করিয়েছি সেই 11টা ফর্মুলা আমি এখানে করে দিয়েছি। আর এই 9 দাগের ফর্মুলাটা যদি তোমাদেরকে মনে হয় যে 9 দাগের ফর্মুলাটা আমাকে একবার করাতে হবে, তাহলে নেক্সট ভিডিওতে বলবে। আর যদি নিজেরা প্রমাণ করতে পেরে যাও তাহলে এই ফর্মুলাটা করে বেকার আমি টাইম নষ্ট করবো না, অঙ্কতে আমি মন দেবো। ঠিক আছে, তো আশা করি তোমরা এই 9 দাগের ফর্মুলাটা প্রমাণ করতে পারবে নিজেরা, একটুখানি বইয়ের হেল্প নিয়ে করতে পারো। ঠিক আছে, তো করে দেওয়া আছে বইতে, দেখতেই পাবে। ঠিক আছে, তো চলো আমরা কি করবো এবার, আমরা হচ্ছে এবার কিছু অঙ্ক করি। ঠিক আছে, চলো অঙ্কগুলো কিছু করা যাক। দেখো আমরা ফার্স্টে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে এমসিকিউর যে অঙ্কগুলো রয়েছে এসএনদের বইতে, সেই অঙ্কগুলো থেকে স্টার্ট করব। ঠিক আছে, সিকিউ এর ফার্স্ট অঙ্ক। ঠিক আছে, এসএনদের বইয়ের এমসিকিউর ফার্স্ট অঙ্ক, সাইন অফ এ প্লাস বি ইন্টু হচ্ছে সাইন অফ এ মাইনাস বি। এই ধরনের অঙ্ক যে উত্তরটা হবে, দেখো এখানে সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বি একটা ফর্মুলা পড়ে, সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার বি, যেটা হচ্ছে তোমাদের অপশান এ তে রয়েছে। ঠিক আছে, বইয়ের অপশান এ তে রয়েছে, ফলে অপশান এ হচ্ছে কারেক্ট, ফলে আমি আর লিখলাম না, অপশান এটা কারেক্ট, ওটা করে নিও।
ঠিক আছে, কারণ তোমরা নিশ্চয়ই জানো যে সাইন অফ এ প্লাস বি আর সাইন অফ এ মাইনাস বিকে গুণ করলে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি হয়, অপশন এতে আছে, এটা কারেক্ট। তারপরের কোশ্চেনটা দেখো কি দিয়েছে, কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি। এই যে কস অফ এ প্লাস বি কস অফ এ মাইনাস বি, দুটো ফর্মুলা হয়, একটা কস স্কোয়ার বি হলে সাইন স্কোয়ার এ হবে আর একটা কস স্কোয়ার এ হলে সাইন স্কোয়ার বি হবে। তাহলে দুইয়ের দাগের যে অপশনটা সেটাতে দেখো বি এর যে উত্তরটা সেখানে দেখো রয়েছে কি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই যে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা দুইয়ের দাগের কোশ্চেনে বিতে রয়েছে, ফলে দুইয়ের দাগেরটা বি এরটা কারেক্ট। এটাও একটা ফর্মুলা, দুটো ফর্মুলা তোমাদেরকে করতে দিয়েছে, দুটো ফর্মুলা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3-এ আসা যাক। কোশ্চেন নাম্বার 3টা হচ্ছে একটু ভালো অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 3-এ বলছে সাইন ব্র্যাকেটের ভেতর 45 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা, এরকম কোশ্চেন দেওয়া আছে। সাইন 45 ডিগ্রি ব্র্যাকেটে দিয়েছে মাইনাস থিটা, কোন উত্তরটা সঠিক হবে? আচ্ছা দেখো, এটা হচ্ছে সাইন এ মাইনাস বির ফর্মুলা পড়বে। কিসের ফর্মুলা পড়বে? সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বির ফর্মুলা আমরা জানি, সাইন এ কস, সাইন এ বলতে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে সাইন এ কস বি মাইনাস হচ্ছে কস এ, তারপর হচ্ছে সাইন বি। সাইন বি বলতে সাইন থিটা। দেখে নাও ভালো করে, বুঝতে পারলে কিনা? সাইন এ বলতে এইটা, কস বি বলতে থিটা, আবার কস এ বলতে 45 ডিগ্রি, বি বলতে সাইন থিটা। এই যে বি বলতে থিটা, সাইন থিটা। এবার জাস্ট ভ্যালুগুলো পুট করো। সাইন 45 মানে হচ্ছে 1/√2, এখানে আছে কস থিটা, তো কস থিটাই লিখলাম। তারপরে মাইনাস দিয়ে এখানে কস 45 এর ভ্যালু 1/√2, এখানে সাইন থিটা আছে, সাইন থিটা লিখলাম। এখান থেকে দেখো এর মধ্যে 1/√2 আছে, এখানেও একটা 1/√2 আছে, ফলে 1/√2টাকে আমি কমন নিয়ে নিলাম। নিলে ব্র্যাকেটের মধ্যে কস থিটা মাইনাস হচ্ছে সাইন থিটা পড়ে থাকবে। তো যে উত্তরটা, কোনটার উত্তর কারেক্ট? অপশন ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তাহলে চলো কারেক্ট অপশন ডি। 4 দাগের কোশ্চেনটাতে আসলাম, বলছে tan অফ π/4 প্লাস থিটা ইন্টু দিয়ে দেওয়া আছে tan অফ π/4 মাইনাস থিটা। সেম কাজ করবো, যা সেটাকে ভেঙে দেবো। তাহলে tan a প্লাস বির ফর্মুলাতে ভাঙবো, মানে tan a প্লাস দিয়ে tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a বলতে tan π/4, tan b বলতে tan থিটা ইন্টু দিয়ে tan π/4 মাইনাস tan, শুধু থিটাকে ভাঙবো। তাহলে এটাকে ওপরে ভাঙো, tan a মাইনাস tan b হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan a মাইনাস ইন্টু tan থিটা। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা? আমরা কি করলাম, এই যে পার্টটা রয়েছে tan অফ a প্লাস বি, এটাকে কিভাবে ভাঙলাম? tan a প্লাস tan b। এই যে ফর্মুলা tan অফ a প্লাস বি ফর্মুলা, tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এই দেখো 1 মাইনাস tan a বলতে π/4 ইন্টু tan b বলতে এই যে থিটাটা, এই জন্য লেখা হয়েছে b। ঠিক আছে, তারপরে কি আছে? tan অফ π/4 মাইনাস থিটা, তো tan a মাইনাস tan b, তাহলে a বলতে π/4, b বলতে এই যে থিটাটা এখানে লেখা হয়েছে, হোল ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b, a বলতে π/4, b বলতে থিটা। ব্যাস, কাজ শেষ। এবার যা সেটাকে ফর্মুলা ফেলো, আর কিছু নাই এখানে। এবার দেখো এখানে কি হচ্ছে, দেখো একটুখানি মন দিয়ে শুনবে। 4 এর মান হচ্ছে 1। ঠিক আছে, তো তোমরা জানো যে tan π/4 মানে কত ডিগ্রি হয়? tan π/4 মানে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে 1 হয়, ওই জন্য tan π/4 এর জায়গাতে 1 পুট করব, প্লাস tan থিটা আছে, তো প্লাস tan থিটা আমরা পুট করলাম, হোল ডিভাইডেড বাই এখানে কত রয়েছে? 1 মাইনাস tan π/4 এর মান 1 হয়, 1 এর সাথে tan থিটার গুণ মানে 1 মাইনাস tan থিটা হবে এখানে। ঠিক আছে, তো বোঝা গেল। ইন্টু চিহ্ন দিয়ে tan π/4 এর মান হয় 1, মাইনাস tan থিটা আছে, তো মাইনাস tan থিটা পুট করলাম, হোল ডিভাইডেড বাই কত হচ্ছে? এইটাকে ভাঙো, তাহলে 1 প্লাস tan π/4 এর ভ্যালু 1, তার সাথে tan থিটার গুণ মানে অল টোটাল tan থিটাই আসবে এখানে। ঠিক আছে, তো tan থিটা আসলো। তো দেখো 1 প্লাস tan থিটা, নিচের 1 প্লাস tan থিটা কেটে গেল, নিচের 1 মাইনাস tan থিটা, উপরের 1 মাইনাস tan থিটা কেটে গেল, মানে গুণে যদি সবকিছু কাটাকুটি হয়ে যায় তাহলে উত্তর কত পড়ে থাকে? 0 পড়ে থাকে, তাই তো? 0 পড়ে থাকে তো 1 পড়ে থাকে। ঠিক আছে, অনেকে 0 লিখে দেয় এখানে কাটাকুটি করে, আমি দেখেছি। ঠিক আছে, ক্লাস 11-এ পড়ে, কিন্তু সাধারণ সেন্সটুকু থাকে না অনেকের, আমি দেখেছি। কাটাকুটি করলো, সব কিছু কেটে গেল, উত্তর বলবে 0। আরে ভাই, গুণে ভাগে কাটছে, দেখে শুনে কাটো না। গুণে ভাগে কাটছে, 1 প্লাস tan থিটা, নিচে 1 মাইনাস 1 প্লাস tan থিটা কেটে গেল, ওপরের 1 মাইনাস tan থিটা, নিচের 1 মাইনাস tan থিটা, এইটার সাথে এইটা কেটে গেল। তো সব যখন কাটাকুটি হয়ে যাবে উত্তর 1 পড়ে থাকবে, 0 কিন্তু পড়ে থাকবে না। 0 যোগ বিয়োগে কাটাকুটি হলে পড়ে থাকে। কনফিউশনগুলো দূর করতে হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 4 দাগের কোশ্চেনটা আমরা সলভ করলাম। এটা সঠিক, তাহলে অপশন সি এরটা হচ্ছে কারেক্ট। 4 দাগের জন্য অপশন কোনটা? সিটা হচ্ছে কারেক্ট। বোঝা গেল? চলে আসি নেক্সট কোশ্চেনে। রয়েছে cot 2 থিটা প্লাস হচ্ছে tan থিটা, কোনটা সঠিক হবে জিজ্ঞাসা করেছে। চলো cot 2 থিটাটাকে ভেঙে দিই, cos 2 থিটা বাই দিয়ে হচ্ছে sin 2 থিটা, এটাতে ভেঙে দিলাম, প্লাস চিহ্ন দিয়ে সাইন, এই tan থিটাটাকে ভেঙে দিচ্ছি, sin থিটা
বাই হচ্ছে আমাদের কি কস থিটা, এটাতে ভেঙে দিলাম, দিয়ে চলো লসাগু করে দিই। সাইন টু থিটা আছে, কস থিটা আছে, তো লসাগু করলে নিচে কি দাঁড়াবে, সাইন টু থিটা ইন্টু হচ্ছে কস থিটা, এটা দাঁড়াবে। সাইন টু থিটাকে সাইন টু থিটা দ্বারা ভাগ করব, চলে আসবে কস থিটা, কস থিটার সাথে কস টু থিটাকে গুণ করব, তাহলে ওপরে আসবে কস টু থিটা ইন্টু কস থিটা, এটা এসে যাবে। নিশ্চয়ই বুঝতে পারলে, সাইন টু থিটাকে সাইন টু থিটা দ্বারা ভাগ করব, তাহলে এটা আর এটা কেটে যাবে, পড়ে থাকবে কস থিটা, কস থিটার সাথে কস টু থিটা গুণ হবে, তাহলে কস টু থিটা ইন্টু কস থিটা হবে। তারপর প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেবো। এবার কস থিটাকে এই রাশিটা দ্বারা ভাগ করব, এই কস থিটা আর এই কস থিটা কেটে যাবে, পড়ে থাকবে সাইন টু থিটা, সেই সাইন টু থিটার সাথে সাইন থিটা গুণ হবে, তাহলে এখানে পড়ে থাকবে সাইন থিটা ইন্টু সাইন টু থিটা। এবার দেখো ওপরের দিকটা যদি তুমি তাকাও দেখতে পাবে কস এ মাইনাস বির ফর্মুলা পড়ছে, দেখো কস এ কস বি প্লাস চিহ্ন দিয়ে সাইন এ সাইন বি, তার মানে ওপরে পড়ছে কস এ মাইনাস বির ফর্মুলা, কস এ মাইনাস বির ফর্মুলা। তাহলে কস এ মাইনাস বির ফর্মুলা মানে কস এ বলতে হচ্ছে টু থিটা মাইনাস বি বলতে হচ্ছে শুধু থিটা, এটার ফর্মুলা পড়লো, নিচে কত আছে সাইন টু থিটা আর আছে হচ্ছে কস থিটা আছে। তো এটাকে আর একটা লাইন করছি, মন দিয়ে শুনবে। দেখো কস টু থিটা থেকে শুধু থিটা বাদ গেলে শুধু থিটা পড়ে থাকবে, তাহলে ওপরে থাকছে কস থিটা, নিচে থাকছে সাইন টু থিটা আর থাকছে হচ্ছে কস থিটা, এটা পড়ে থাকছে। তো কস থিটা কেটে গেল, ওপরে কিছু নেই মানে এক আছে। এবার 1/sin টু থিটা, এটা মানে হয় কোসেক টু থিটা, তাহলে এটার মানে হচ্ছে কোসেক টু থিটা, এটা হচ্ছে কারেক্ট উত্তর। মানে কোন অপশানটা কারেক্ট, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটার যে অপশানটা কারেক্ট সেটা হচ্ছে অপশান সি হচ্ছে রাইট। পরের কোশ্চেনটাতে চলে আসলাম, 2 cos π/3 প্লাস এ আছে, সিম্পল হিসাব, যেরকম ফর্মুলাতে ভেঙেছি সেভাবে ফর্মুলাতে ভাঙবো, 2টাকে বাইরে রাখবে। এবার বাকি যে পার্টের যা কাজ করবে সেটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে রেখে করবে, কারণ 2টা কিন্তু সবার সাথে গুণ হবে, ওই জন্য 2টাকে রাখার পর এখানে যা কাজ করবে সেটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে করবে। দেখো cos অফ এ প্লাস বি, cos এ প্লাস বির ফর্মুলা কি, cos এ cos বি মাইনাস হবে, যেহেতু এখানে প্লাস আছে বাইরে এখানটাতে মাইনাস হবে, তারপর হবে সাইন এ, ঠিক আছে, সাইন বি, এই হয়ে গেল ফর্মুলা, ঠিক আছে। তো চলো এখানে দেখো 2টা 2ই থাকবে, cos π/3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে 1/2 বা হাফ হয়, তাহলে এখানে হাফ লিখলাম, cos এ আছে cos এ লিখলাম, তারপরে দেখো মাইনাস দিয়ে সাইন π/3 মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হয় √3/2 হয়, তাহলে √3/2 লিখলাম, তারপর এখানে কত আছে সাইন এ আছে, তো সাইন এ লিখলাম, বোঝা গেল কি বললাম। এবার 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিচ্ছি, 2 দিয়ে যখন গুণ করব এই 2 আর এই 2 কাটাকুটি হয়ে যাবে, তাহলে শুধু cos এ পড়ে থাকবে। আবার এই 2 এর সাথে যখন এই √3 গুণ হবে তখন নিচের 2 আর এই 2 কাটাকুটি হয়ে যাবে, শুধু √3 পড়ে থাকবে, তাহলে মাইনাস দিয়ে √3 সাইন এ হচ্ছে অ্যান্সার হবে, এইটা কমপ্লিট, ঠিক আছে। তাহলে cos এ মাইনাস √3 সাইন এ হচ্ছে উত্তর। তুমি 2 দিয়ে নিজেরা গুণ করে দেখে নেবে, এটা যদি বলে ভাই কি করে এলো, তাহলে কি বলবো, এই 2 এর সাথে 1 এর গুণ করো, ওপরে 2 নিচে 2 কাটাকুটি হয়ে যাবে, এই 2টা দিয়ে এইটার সাথে গুণ করবে, নিচের 2 আর এই 2 কেটে যাবে, তাহলে সাইন এ পড়ে থাকবে, cos এ মাইনাস √3 সাইন এ, এই যে cos এ মাইনাস √3 সাইন এ, এটা হচ্ছে, তাহলে এটা কোন উত্তরটা সঠিক, অপশন এ হচ্ছে কারেক্ট। চলো নেক্সট অঙ্কতে চলে আসা যাক। দেখো আমরা এবার বার করব সাইন অফ এ প্লাস বির ভ্যালু, সাইন অফ এ প্লাস বির ভ্যালু আমাদেরকে 7 নম্বর প্রশ্নটাতে এই ডেটাটা দেওয়া আছে, যে সাইন এ মানে বলা আছে 3/5 আর cos বি মানে বলা আছে -12/13, এবং প্রশ্নতে আরেকটা কথা বলে দিয়েছে যে এরা কিন্তু এ আর বি দুটো কোণই দ্বিতীয় পাদে অবস্থিত, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দ্বিতীয় পাদে থাকলে সাইনের যে ভ্যালুটা সেটা পজিটিভ আসে, আমরা সংযুক্ত কোণে সেটা দেখে এসেছি। চলো এবার এই কাজটা আমরা সলভ করি। সাইন এ প্লাস বি আছে, তো সাইন এ প্লাস বিটাকে আমরা সলিউশন করছি এভাবে, সাইন এ কস বি, তারপর প্লাস চিহ্ন দিয়ে কস এ সাইন বি, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা জানি। দেখো আমাদের এখানে সাইন এর মান জানা আছে, বসিয়ে দিতে পারবো, কস বির মান জানা আছে, বসিয়ে দিতে পারবো। প্রবলেমটা কোথায় হবে, যখন এই কস এর মান বসাতে যাব তখন প্রবলেম হবে, ঠিক আছে। তো চলো আমাদের তো এখানে সাইনের মান দেওয়া আছে, আমরা কস এর মানটাকে বার করে নিই। তো দেখো আমরা ছোটবেলা থেকে একটা ফর্মুলা শিখে আসছি যে cos a মানে হয় √1 - sin স্কোয়ার a, এটা আমরা ফর্মুলাটা জানি। কি করে এসছে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, ওখান থেকে cos স্কোয়ার থিটাটা বার করবে, দিলে দেখবে যে এই রকম আকারই মানটা আসবে। তাহলে cos a দেখবে যে √1 - sin স্কোয়ার a আসে, আর আগে একটা এখানে প্লাস আর মাইনাস ইউজ হয়। এবার দেখো এখানে কি হয়, অল টোটাল cos এটা cos এই থাকলো, এখানে একটা প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস লিখলাম, √1 - সাইন এ বলতে কত, সাইন এ বলতে আছে 3/5, তো এখানে আমরা পুট করছি 3/5, মাথায় আছে স্কোয়ার, স্কোয়ার দিলাম। দেখো একটুখানি মন দিয়ে শুনবে এই জায়গাটা,
3 স্কোয়ার মানে 9, 5 স্কোয়ার মানে 25, তাহলে লসাগু করলে নিচে 25 হবে, 25 কে 25 হবে, -9 হবে, মানে ওপরে 16 আসবে, নিচে 25 আসবে। আমি একবারে করলাম, তোমরা বুঝে নিও। এই লসাগুটুকু তোমরা নিশ্চয়ই পারবে করতে, ক্লাস 11-এর সায়েন্সের ম্যাথ নিয়েছো মানে নিশ্চয়ই এটা পারবে করতে। তাহলে এটাকে যদি সলিউশন করো তাহলে ওপরে আসবে 16, নিচে আসবে কত, 25 আসবে। 5 স্কোয়ার মানে 25 হবে, 25 থেকে 3 স্কোয়ার 9 বিয়োগ হবে, 25 থেকে 9 বাদ গেলে 16, আর নিচে 5 স্কোয়ার মানে 25। নিজেরা করে নেবে, এই জায়গাটা কিন্তু বলো না যে কী করে এলো, এই জায়গা বললে ভাই লজ্জা পড়ে যাবে নিজেরাই, ঠিক আছে। তো cos a মানে কত হচ্ছে দেখো, একটুখানি ভালো করে বুঝবে। দেখো এখানে 16 রুট করলে 4 হয়, আর 25 রুট করলে 5 হয়, তাহলে 4/5 উত্তর আসে। তাহলে এখানে আসে হচ্ছে 4/5। এবার এটা প্লাসেও আসতে পারে, মাইনাসেও আসতে পারে, কিন্তু আমরা উত্তরটা মাইনাসে নেব। কেন বলো তো? আমাদেরকে প্রশ্নতে বলে দেওয়া আছে এ আর বি এই দুটো কোণ দ্বিতীয় পাদে অবস্থিত। তো দ্বিতীয় পাদে অবস্থিত হলে কি হয় তোমরা নিজেরা বলো, দ্বিতীয় পাদে কে পজিটিভ হয়? অল সাইন ট্যান কস। দ্বিতীয় পাদে কে পজিটিভ হয়? সাইনটা পজিটিভ হয়, কসটা কি হয়? নেগেটিভ হয়। ওই জন্য দেখো তোমাদেরকে প্রশ্নতে যে কসটা দেওয়া ছিল ওটা নেগেটিভই দেওয়া ছিল। আবার এটাও তো তোমার ওই দ্বিতীয় পাদেই অবস্থিত, ফলে আমরা নেগেটিভ উত্তরটাকে নেব। এই যে কসের যে ভ্যালুটা -4/5, এটাকে আমরা নেব। ব্র্যাকেটে কিন্তু লিখে দেবে যে যেহেতু এ কোণটি দ্বিতীয় পাদে অবস্থিত তাই, ঠিক আছে, বোঝা গেল। তাহলে কসের মান কোনটা নেব? -4/5 নেব, ঠিক আছে, ক্লিয়ার হলো তোমাদের কাছে। আচ্ছা, কস বির ভ্যালু কত দেওয়া আছে? -12/13। তো চলো কস বির মান যখন দেওয়া আছে আমরা এখান থেকে সাইন বির মান বার করি। তো সাইন বির মান আমরা কি করে বার করব? সেম কাজ, সাইন বি মানে হয় √1 - cos স্কোয়ার বি হয়, √1 - cos স্কোয়ার বি হয়, ঠিক আছে, √1 - cos স্কোয়ার বি হয়। তো এখানে cos বির যে ভ্যালু -12/13, এখানে পুট করো। পুট করার পর দেখবে, আচ্ছা এখানে রুট যেহেতু করা আছে ফলে একটা আগে প্লাস মাইনাস ইউজ হবে, তাহলে +-1 - 12/13 হোল স্কোয়ার পুট করছি, তাহলে 12/13 তার যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে এখানে কত আসবে দেখো, একটুখানি দেখবে মন দিয়ে, ঠিক আছে। মাইনাস এর এই স্কোয়ার হওয়ার জন্য মাইনাসটা মরে যাবে, তাহলে 12 স্কোয়ার মানে 144, আর নিচে 13 স্কোয়ার মানে 169। তাহলে লসাগু করার পর 169 - 144 মানে ওপরে কত পড়ে থাকবে? 25 পড়ে থাকবে। ওপরে 25, নিচে 169, তাহলে 25 রুট করা মানে 5, আর নিচে 169 রুট করা মানে 13। তাহলে অল টোটাল এখানে সলিউশন করে তোমরা দেখবে ওপরে 5, নিচে 13 পাবে। মানে আমি একবারে লিখছি, এখানটাতে সাইডে লিখে নিচ্ছি, সাইন বি মানে অল টোটাল অ্যান্সার আসবে ওপরে 5, নিচে আসবে 13। আমরা কিন্তু এখানে পজিটিভ ভ্যালুটাকে নেব, কারণ এটা বলা আছে দ্বিতীয় কোয়াড্রেন্টে রয়েছে, ঠিক আছে, দ্বিতীয় পাদে রয়েছে, বলা আছে দেখো এখানে বলা আছে যে এ আর বিটা দ্বিতীয় পাদে রয়েছে। কেন দ্বিতীয় পাদে রয়েছে বলে আমরা ডাইরেক্ট এখানে পজিটিভ মানটাকে নেব, সাইনের পজিটিভ মান ইউজ হবে, কারণ দ্বিতীয় পাদে সাইন পজিটিভ হয়, ওই জন্য +5/13টাকে নেব। তোমরা এই পার্টে লসাগুটা নিজেরা করবে, আমি কিন্তু করিনি, আমি ডাইরেক্ট 5/13 বসিয়েছি, তোমরা কিন্তু নিজেরা করবে, পরে বলো না যে কি করে হলো বুঝতে পারলাম না, এইটুকু নিশ্চয়ই নিজেরা পারা যায়, ঠিক আছে। চলো এবার আমরা এখানে ভ্যালুগুলোকে পুট করি। সাইনের মান কত? সাইনের মান 3/5, তাহলে এখানে পুট করলাম 3/5 ইন্টু কস বির মান কত? -12/13, ফলে এখানে পুট করলাম -12/13, ঠিক আছে, প্লাস চিহ্ন দিয়ে। কসের মান কত? কসের মান -4/5, ফলে এখানে পুট করলাম -4/5 ইন্টু এখানে সাইন বির মান কত? সাইন বির মান হচ্ছে 5/13, তাহলে এখানে পুট করলাম 5/13, ঠিক আছে, বোঝা গেল। এবার জাস্ট কাটাকুটিগুলো করা যাক, একটুখানি দেখা যাক কি হয়। নিচের 5 আর উপরের 5 কেটে গেল। আচ্ছা এখানে দেখো কি হচ্ছে, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, কিছু নেই মানে, তাহলে মাইনাসে আর প্লাসে অল টোটাল মাইনাস চলে আসবে। আচ্ছা এখানে 3 আর 12 গুণ হয়ে 36 হয়ে যাবে ওপরে 36, নিচে 5 আর 13 গুণ হয়ে নিচে 65 বা 65 হয়ে যাবে, বোঝা গেল কি বললাম। ওপরে দেখো, এখানে দেখো মাইনাস আছে, এখানে প্লাস আছে, তো অল টোটাল মাইনাস চলে আসবে। ওপরে 4 আর নিচে 13, তাহলে ওপরে চলে আসবে 4/13, এই হচ্ছে কাজ। এবার এটাকে লসাগু করো, লসাগু করলে কত হবে তোমরা দেখো, আমি নিচে মুছে করছি, জিনিসটা আমার জায়গা খুব কম এখানে, তো আমি এখানে লসাগু করলে নিচে আসবে হচ্ছে 65 আসবে। তোমরা নিজেরা 13 আর 65 লসাগু করে দেখে নেবে, সাইডে 65 লসাগু আসে। 65কে 65 দ্বারা ভাগ করবে, 1 থাকবে, 1কে 36 দ্বারা গুণ করবে, -36 চলে আসবে। 13কে 65 দ্বারা ভাগ করবে, 5 13 65 হয়, 5কে 4 দ্বারা গুণ করবে, ফলে উপরে আসবে -20, তাহলে অল টোটাল আসছে 56 হয়ে যাবে। দেখো -36 আর -20 মিলে হয়ে যাবে -56, তাহলে -56 বাই আসবে 65, এই উত্তরটা যেখানে দেখতে পাবে সেটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার, যেটা উত্তরে রয়েছে বিতে, 7 দাগের বি এরটা হচ্ছে কারেক্ট উত্তর, ঠিক আছে। তাহলে অপশন কোনটা রাইট? অপশন বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এটা দেখে নাও 7 দাগের। তো এই অঙ্কটাকে করবার জন্য আমরা গোটা রাশিটাকে, ওপরের গোটা রাশিটাকে cos 9 ডিগ্রি এবং নিচের গোটা রাশিটাকে cos 9 ডিগ্রি দ্বারা ভাগ করব। তাহলে ওপরে যেরকম রয়েছে cos 9 ডিগ্রি প্লাস সাইন 9 ডিগ্রি, এটাকে আমরা ভাগ করছি cos 9 ডিগ্রি দ্বারা।
নিচেও এই সেম কাজ করব, cos 9 ডিগ্রি মাইনাস হচ্ছে sin 9 ডিগ্রি আছে, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, cos 9 ডিগ্রি দ্বারা ভাগ করব। দেখো কি হবে কাজটা করলে, এই cos 9 ডিগ্রি আর এই cos 9 ডিগ্রি কেটে যাবে, ফ্র্যাকশনে যখন ভাঙবো এই cos 9 ডিগ্রিকে এই cos 9 ডিগ্রি দ্বারা ভাগ করতে হবে, ফলে এটা আর এটা কেটে যাবে, কেটে গেলে 1 পড়ে থাকবে, তাহলে 1 লিখলাম, প্লাস এইখানে দেখো প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্ন দিলাম, sin 9 ডিগ্রি আর cos 9 ডিগ্রি এই দুটো ভাগাভাগি হয়ে sin বাই cos মানে tan হয়, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে tan 9 ডিগ্রি পড়ে থাকবে, হোল ডিভাইডেড বাই, দেখে নাও কি হবে, cos 9 ডিগ্রিকে cos 9 দ্বারা ভাগ করব, 9 ডিগ্রি দ্বারা ভাগ করব, তাহলে 1 পড়ে থাকবে, তাহলে এখানে 1 লিখলাম, মাঝখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন ইউজ করব, sin 9 ডিগ্রি বাই cos 9 ডিগ্রি মানে কত আসবে, tan 9 ডিগ্রি, তাহলে এখানে tan 9 ডিগ্রি আমি লিখলাম। এবার দেখো এইখানটাতে আমি আরও সলিউশন করছি, এই জিনিসটাকে কমপ্লিট করে করে যাব, আর একটা লাইন এখানে করে নিই, এইখানে যেটা 1 আছে সেইখানটাতে আমরা tan 45 ডিগ্রি জোর করে পুট করছি, কারণ আমরা জানি যে 1-এর জায়গাতে আমরা চাইলে tan 45 পুট করতে পারি, কারণ tan 45-এর মানই 1 হয়, তাই জন্য 1-এর জায়গাতে আমরা tan 45 পুট করলাম, আর ওপরে যেরকম প্লাস tan 9 ডিগ্রি আছে সেরকম আমরা প্লাস tan 9 ডিগ্রি রাখলাম, নিচে প্রথম 1টাকে একই রাখলাম, মাইনাস এখানে tan 9 ডিগ্রি আছে, tan 9 ডিগ্রি লিখলাম, কিন্তু জোর করে এখানে একটা tan 45 ডিগ্রি গুণ লিখে দিলাম, ঠিক আছে, এটা লিখতে পারি, হ্যাঁ নিশ্চয়ই লিখতে পারি, কেন লিখতে পারবো না বলো তোমরা, এটা আমরা চাইলে লিখতেই পারি, কারণ দেখো এই যে 1 যেটা আছে 1-এর জায়গাতে tan 45 লেখা যায়, কারণ tan 45-এর মান 1 হয় তাই লিখেছি, tan 9টা tan 9 লিখেছি, 1টাকে 1 লিখেছি, tan 9 ডিগ্রিকে tan 9 ডিগ্রি লিখেছি, এর সাথে একটা এক্সট্রা জিনিস গুণ করেছি, সেটা হচ্ছে tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রির মান 1 হয়, তো 1কে গুণ করলেও যা ভ্যালু থাকে 1কে না গুণ করলেও একই ভ্যালু থাকে, ঠিক আছে, ধরো 5-এর সাথে তুমি 1 গুণ করলে তাহলে 5ই থাকবে, 5-এর সাথে তুমি কিছু গুণ করলে না 5ই থাকবে, তাহলে আমি এখানে জোর করে tan 45 ডিগ্রি গুণ রাখতেই পারি, তাতে কোনো অসুবিধা নেই, তুমি চাইলে আর একটা tan 45 ডিগ্রি নিতে পারো, আরও 100টা নিতে পারো, কিচ্ছু আসে যায় না, তুমি tan 45 ডিগ্রি আমি একটা ইচ্ছা করে গুণ করেছি, অসুবিধা কিছু নেই, tan 45 ডিগ্রির মান 1টা tan 9 ডিগ্রির সাথে গুণ হয়ে সেই tan 9 ডিগ্রি চলে আসবে, ওই জন্য আমি tan 45 ডিগ্রিটা জোর করে গুণ করেছি, অসুবিধা কিছু নেই এতে, ঠিক আছে। তাহলে দেখো ওপরের পার্টটা একটা ফর্মুলা পড়ছে, কিসের ফর্মুলা পড়ছে একটুখানি মন দিয়ে শুনবে, tan a প্লাস tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, তাহলে কার ফর্মুলা, tan অফ a প্লাস b ফর্মুলা, তাহলে এখানে লিখলাম এটা মানে হচ্ছে tan অফ a বলতে 45 ডিগ্রি প্লাস b মানে হচ্ছে 9 ডিগ্রি, এটার ফর্মুলা, তো অল টোটাল উত্তর আসবে tan 54 ডিগ্রি, 45 আর 9কে যোগ করে নেবে tan 54 ডিগ্রি উত্তর, যেটা আছে অপশন কততে, অপশন সি তে রয়েছে, সি হচ্ছে কারেক্ট উত্তর, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট উত্তর। দারুণ প্রশ্ন আছে, tan 20 tan 40 √3 tan 20 tan 40, এই ধরনের কোয়েশ্চেন যদি পরীক্ষাতে এসে যায় তোমরা কিন্তু সলিউশন এইটাকে ধরে স্টার্ট করলে হবে না, এটাকে একটুখানি ট্রিক খাটাতে হবে, মনে রাখতে হবে 20 আর 40 মিললে হয় 60, আমরা এটাকে স্টার্ট করব tan 60 ডিগ্রি ধরে, tan 60 ডিগ্রি ধরে স্টার্ট করব, এটাকে কি করে চিনবো যে tan 60 ডিগ্রি হবে, দুটো জিনিস দেখে চিনবো, এক নাম্বার হচ্ছে এখানে √3 আছে, মনে রাখতে হবে tan 60 ডিগ্রির মান √3 হয়, তাই জন্য আমরা tan 60 ডিগ্রি ধরে স্টার্ট করব, তাহলে √3টা অটোমেটিক্যালি প্রথমেই পেয়ে যাব, আর এখানে যে 20 আর 40 আছে আমরা 60টাকে চাইলে 20 আর 40-এ ভেঙে নিতে পারবো, ফলে আমাদের অটোমেটিক্যালি অ্যান্সার এসে যাবে। চলো এটাকে কিভাবে স্টার্ট করবো আমি বলে দিই, এটাকে স্টার্ট করতে হবে এরকমভাবে, লিখবে tan 60 ডিগ্রি এটা সমান আমরা জানি হচ্ছে √3 হয়, এটা আমরা জানি, লিখলাম, এবার আমরা কি করবো, এই tan 60টাকে একটুখানি ভালোবেসে ভেঙে দেবো, কীভাবে ভাঙবো, যেমন মেয়েদের বা ছেলেদের মন ভাঙতে হয়, ঠিক আছে, তো সেরকমভাবে এই 60 ডিগ্রিটারেও মনটা ভেঙে দেবো, কীভাবে ভাঙবো, ঠিক আছে, 20 ডিগ্রি প্লাস হচ্ছে 40 ডিগ্রি এই দুটো ডিগ্রিতে ভেঙে দিলাম, এখানে √3 আছে √3 লিখলাম, এবার দেখো এখানে যেটা tan 20 আর 40 আছে এটা হচ্ছে tan অফ a প্লাস বির ফর্মুলা, তো tan অফ a প্লাস বির ফর্মুলা হয় tan a প্লাস tan b হোল ডিভাইড বাই 1 মাইনাস tan a tan b, তাহলে উপরে লিখছি tan a বলতে tan 20 প্লাস হচ্ছে tan b বলতে tan 40, ঠিক আছে, তারপরে কত থাকছে নিচে হচ্ছে 1 মাইনাস tan a বলতে হচ্ছে tan 20 b বলতে হচ্ছে tan 40, ঠিক আছে, ইনটু ইজিক্যাল টু কত হচ্ছে √3 হচ্ছে, দেখো বুঝতে পারলে কিনা, tan অফ a প্লাস বির ফর্মুলা কি, tan a প্লাস tan b, এই যে tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a বলতে 20 tan b বলতে 40, হয়ে গেল কাজ শেষ। এবার কি করব, এই নিচে থাকা এই গোটা রাশিটা √3 সাথে গুণ করব, তাহলে কি হবে দেখো, √3টা 1-এর সাথে গুণ হয়ে √3 হবে, √3টা tan 20 আর tan 40-এর সাথে গুণ হয়ে √3 tan 20 tan 40 আসবে, তাহলে অল টোটাল কি আসবে একটুখানি দেখে নেওয়া যাক, ওপরে tan 20 আর tan 40 আছে সেটা লিখবো, tan 20 প্লাস হচ্ছে tan 40 এটাকে লিখলাম ইকুয়াল টু দিয়ে √3-এর সাথে 1-এর গুণ মানে উত্তর আসবে √3,
তারপরে √3 সাথে এই রাশিটার গুণ, এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিলাম, তারপর √3 tan 20 tan 40, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। এবার এখানে থাকা এই যে -√3 tan 20 tan 40 এটাকে এপাশে টেনে নাও, তাহলে টেনে নিলেই দেখো তোমার উত্তর কিন্তু বেরিয়ে গেছে। তুমি তাহলে জেনে যাবে যে tan 20 প্লাস হচ্ছে tan 40, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার এই রাশিটা প্লাস হয়ে যাবে √3 tan 20, ঠিক আছে, tan 40, এটার মানে দাঁড়ালো কত দাঁড়ালো, ইকুয়াল টু দিয়ে √3 দাঁড়ালো, তাহলে ইকুয়াল টু দিয়ে √3, ঠিক আছে। তো এইটা হচ্ছে মান, বোঝা গেল কি বললাম। এইখানে থাকা -√3 tan 20 tan 40টাকে এই পাশে টেনে নাও, তাহলে প্লাস √3 tan 20 tan 40 আসবে, যেটার উত্তর √3 আসবে। অপশান কততে আছে, অপশান বি এরটা কারেক্ট, 9 দাগের অপশান বি কারেক্ট, ঠিক আছে, অপশান বি হচ্ছে পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে উত্তর। অনেকে ভাবছো যে স্যার tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3 ধরে কেন স্টার্ট করলাম। আরে ভাই, এই কোশ্চেনটা আমাকে কমেন্ট সেকশনে অনেকেই করবে, আমি জানি, তার আগে উত্তরটা তোমাদেরকে দিয়ে দিই। আগেও বলেছি যে কোশ্চেন দেখে চিনতে হবে, সবসময় যেটা দেওয়া থাকবে সেটা দেখেই যে অঙ্ক নামবে সেটা কিন্তু এমন কোনো ব্যাপার নেই। এইটার জন্যই দরকার অঙ্ক করতে করতে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। যখন তোমার অঙ্ক করতে করতে এক্সপিরিয়েন্স এসে যাবে অটোমেটিক্যালি, এবং তোমার হচ্ছে অঙ্ক করতে করতে একটা প্র্যাকটিস হয়ে যাবে, তুমি নিজেই চিনতে পারবে কী ধরলে কী হবে, ঠিক আছে। যেমন এখানটাতে আমি কি দেখে চিনলাম যে এটাকে tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3 ধরে স্টার্ট করবো। দেখো এখানে দুটো জিনিস আছে, আমি আবারও বলছি, এখানে √3 আছে, ফলে √3টা আসতে হলে আমাকে একটা tan 60 জিনিস দরকার, এটা tan 60 দরকার। আর এখানে একটা দেখতে পাচ্ছি 20 আর 40 আছে, তো আমি মাথার মধ্যে ক্যালকুলেশন আগে থেকেই করে নিয়েছি যে এই 60টাকে আমরা 20 + 40 এই দুটো রাশিতে ভেঙে নিতে পারবো। তাহলে ভেঙে নিতে পারবো বলেই আমি এই রাশিটাকে ডাইরেক্ট tan 60 লিখেছি, tan 60টাকে √3 লিখেছি, তারপর সেখান থেকে 60টাকে 20 40-এ ভেঙে এই জায়গাটা ফর্মুলা লাগিয়েছি, এবার ওইটাকে গুণ করে দিয়েছি, হরের পাটটায় গুণ করে পাশে টেনে নিয়েছি, ব্যাস কাজ শেষ। এইটুকু হচ্ছে কাজ, এইটুকু হচ্ছে জাস্ট তোমাদেরকে একটুখানি থিঙ্কিং পাওয়ারকে বাড়াতে হবে। নিজেরা করতে করতে সায়েন্স নিয়েছো, অনেক কিছুই নতুন নতুন লাগবে, অনেক কিছু কঠিন লাগবে, কিন্তু তোমরা থিঙ্কিং পাওয়ার বাড়াতে বাড়াতে দেখবে অটোমেটিক্যালি এসে যাবে কি করলে কি হবে, কীভাবে ভাবতে হবে, এই জিনিসগুলো তোমাদের মাথায় ক্লিক করবে। এগুলোর জন্য দরকার একটু এক্সপিরিয়েন্স। তোমরা তো সবাই নিউ কামার, এত তাড়াতাড়ি হবে না, একটু প্র্যাকটিস করো, করতে 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 দেখবে হয়ে যাবে। এমন কিছু নাই কিন্তু যে কঠিন লাগবে, এমন কিচ্ছু না। করো কয়েকবার অঙ্ক, দেখবে অটোমেটিক্যালি পারবে, এমন কিছু নেই, ঠিক আছে। চলো এবার 10-এর দাগের অঙ্কটা করা যাক। sin θ প্লাস হচ্ছে sin φ, এটার মান নাকি 2 হবে, তাহলে cos of θ প্লাস φ এর মান কত হবে। দেখো এরকম ধরনের অঙ্ক দিলে আমি ডাইরেক্ট তোমাদেরকে বলেছি, ক্লাস 10-এর বইতেও দেখবে অঙ্ক আছে যে এই sin θটাকে ডাইরেক্ট sin 90 ডিগ্রি, এটাকে sin 90 ডিগ্রি পুট করবে, করলে এটা sin 90 ডিগ্রির মান 1 হয়, এটাও sin 90 ডিগ্রির মান 1 হয়, 1 আর 1 যুক্ত হলে 5 সাইডটা স্যাটিসফাই হয়ে যায়, 2 হয়, ফলে এই 2টা এসে যায়, ঠিক আছে। কি করবে কি হবে আমি আরেকবার বলছি, মন দিয়ে শুনবে। এটাকে থিটাটাকে 90 ডিগ্রি মনে মনে ভাববে, এই ফাইটাকে মনে মনে 90 ডিগ্রি ভাববে, এইটা আর এইটাকে যদি যুক্ত করো তাহলে 90 sin 90-র মান 1, sin 90-র মান 1, তো দুটো এককে যুক্ত করলে উত্তর 2 আসে। তার মানে বোঝা যাচ্ছে পরিষ্কার কথা, এটাও থিটা, ঠিক আছে, 90, আর এই ফাইটাও হচ্ছে 90, দুটোই হচ্ছে 90 90। এবার অনেকের কোয়েশ্চেন হচ্ছে কেন 90। দেখো আমি এর আগেও বলেছি, যেটা বলছি সেটুকু শুধু করো, এমসিকিউর কোয়েশ্চেনের জন্য ডাইরেক্ট sin 90 পুট করবে, ঠিক আছে। তবু তোমরা যখন বলছো বা মনে মনে কনফিউশনটা হচ্ছে, তো আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো sin থিটার মান সবসময় মনে রাখবে এইটা হয়, ঠিক আছে, ঠিক আছে। sin থিটার মানটা -1 হচ্ছে সর্বনিম্ন মান, আর যেটা +1 সেটা হচ্ছে সর্বোচ্চ মান। এবার আমি ধরো sin থিটার মানটা, তার মানে sin থিটার মানটা কি, sin থিটার যে মানটা সেটা সবসময় 1-এর থেকে ছোট হবে বা 1-এর সমান হবে। এবার আমি ধরো তাহলে sin থিটার মান আমি কি বললাম, sin থিটার মান এরকম হবে যে sin থিটার মানটা 1-এর থেকে ছোট হবে বা 1-এর সাথে সমান হবে, এটা হবে। এবার ধরো আমি sin থিটার মানটা 1-এর থেকে ছোট নিয়েছি, sin থিটার মানটা আমি 1-এর থেকে ছোট নিয়েছি, মনে করো sin থিটার মানটা নিয়েছি আমি 1/2, হাফ নিয়েছি, ছোট মান নিয়েছি, তাহলে আমাকে এই যে sin φ এর মানটা সেটা 1-এর থেকে বড় নিতে হবে, 1.5 নিতে হবে, তাই তো। আমি যদি sin থিটার মানটাকে হাফ নিয়ে থাকি তাহলে আমাকে sin φ এর মানটাকে 1.5 নিতে হবে, তবেই তো তবেই তো এই হাফ আর ওই 1.5 যুক্ত হয়ে এই 2টা এসে যাবে। বোঝা গেল কি বললাম। আমি sin থিটার মানটাকে যদি হাফ নিই তাহলে sin φ এর মানটাকে আমাকে 1.5 নিতে হবে, 1.5 নিতে হবে, তবেই তো এই হাফ আর ওই 1.5 যুক্ত হয়ে এই 2টা এসে যাবে। তো তোমরা নিজেরা বলো, আমি তো বারবার বলছি যে sin থিটার মান 1-এর থেকে বড় হয় না, তাহলে আমি sin φ এর মান কি করে 1-এর থেকে বড় 1.5 নিতে পারবো? নেওয়া যাবে কি? sin φ এর মানটা কি 1.5 নেওয়া যাবে? নেওয়া যাবে না তো, কি করে নেওয়া যাবে? sin φ এর মান 1.5 কি করে নেবো তোমরা আমাকে বলো তো। sin φ এর মান ম্যাক্সিমাম মান কত নেওয়া যেতে পারে? 1 নেওয়া যেতে পারে। তাহলে sin φ এর মান কত নেওয়া যাবে না? 1.5 নেওয়া যাবে না, বা 1-এর থেকে বড় সংখ্যা নেওয়া যাবে না।
তাহলে এই দুইটা একটাই কন্ডিশন আছে, ম্যাক্সিমাম একটাই কন্ডিশন আছে যেটা পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে দুটোর ভ্যালুকেই তুমি 90 আর 90কে ধরে নাও, ধরে নিয়ে অঙ্কটা করো, তাহলে তোমাদের স্যাটিসফাই হয়ে যাবে। দেখো আমরা সাইন থিটাটাকে আমরা সাইন 90 হিসেবে ধরে নেবো, তাহলে এটার থিটার মানটা কত চলে আসবে এখান থেকে 90 ডিগ্রি। আবার সাইন ফাইটাকে আমরা ধরে নেবো যে এটা হচ্ছে সাইন 90, ফলে আমাদের এখান থেকে ফাই এর মান দু সাইড দিয়ে সাইন সাইন তুলে দিলে চলে আসবে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ফাই এর মান 90, থিটার মান 90। তুমি দেখো এখানটাতে যদি এই থিটার জায়গাতে 90 পুট করো তাহলে এটা সাইন 90 মানে 1 হয়, এই ফাই এর মান যেটা 90 এখানে পুট করো তাহলে সাইন 90 মানে 1 হয়, এই 1 আর এই 1 যুক্ত হয়ে 2 আসে। তাহলে এইটাই ধরলে একমাত্র থিটা আর ফাইকে 90 আর 90 ধরলে তোমার দুটো সাইডের কন্ডিশনকে স্যাটিসফাই হচ্ছে। এবার অনেকে বারবার তাও এত বোঝানোর পরেও ফালতু কয়েকজন কোশ্চেন করবে যে স্যার কেন 90 নিলাম, অন্য কেন মান নিলাম না। আরে ভাই আমি তো পরিষ্কার কথা বলছি, তুমি সাইন থিটার মান 90 বাদ দিয়ে অন্য যে কোনো মান নাও, 90 বাদ দিয়ে অন্য যে কোনো মান নাও, নিয়ে দেখো যে তোমার এই যে ফাই এর মানটা, ঠিক আছে, ফাই এর মান তুমি যে কোনো মান নাও, নিয়ে দেখো তো যে তোমরা এই দুইটাকে আনতে পারো কিনা, আনতে পারো কিনা। দেখো আনতে পারবে না, কোনো মানই সম্ভব না, দুটোকেই 90 আর 90 নিতে হবে, তবেই হচ্ছে তোমরা এইখানে সাইন 90-র জায়গায় 1, এখানে সাইন 90-র জায়গায় 1, দুটো 1 1 যুক্ত হয়ে 2 আসবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? সেম লজিক কিন্তু এর পরের অঙ্কটার ক্ষেত্রেও খাটবে। আমি যেটা বলছি মন দিয়ে শোনো, যে আমি যদি এই সাইন থিটার মানটাকে, এই যে সাইন থিটার মানটাকে 1-এর থেকে ছোট মান নিয়ে নিই, 1-এর থেকে ছোট মান নিয়ে নিই, মানে 90 ডিগ্রির থেকে ছোট কোণ নিই, ঠিক আছে, সাইন 90-তে গিয়েই তো সবচেয়ে বড় মান দেয়, 1 দেয় তো, তাহলে 90-র থেকে ছোট মান নিলে পরের মানটাকে অর্থাৎ সাইন ফাই এর মানটাকে কি করতে হবে, 1-এর থেকে বড় মান ভাবতে হবে। এবার সেটা কি সম্ভব? কোনো সাইনের মান কি কখনো 1-এর থেকে বড় হয়? হয় না কখনো সাইনের মান 1-এর থেকে বড়। তাই জন্য থিটার মান 90-র থেকে ছোট নিলে, বা ধরো 45 ডিগ্রি বা 60 ডিগ্রি এরকম কোনো মান নিলে, পরের মানটা তুমি যাই নাও না কেন এইটা যুক্ত উত্তর 2 আসবে না। একটাই কন্ডিশন আছে যেটা আসবে, সেটা হচ্ছে থিটার মান 90, ফাই এর মান 90, এটা ধরলেই আসবে। বোঝা গেল কি বললাম? তাহলে এবার তো আমি তাহলে থিটার মান আর ফাই এর মান জেনে গেছি, এর মধ্যে পুট করে দিলেই অঙ্ক শেষ, আর কিছু নেই। ঠিক আছে, তাহলে কস ব্র্যাকেটের ভেতরে এই থিটার জায়গাতে কত পুট করব, থিটার জায়গাতে 90, তাহলে 90 পুট করলাম, প্লাস চিহ্ন দিয়ে এই যে ফাই এর মান কত 90, তাহলে এখানে 90 পুট করলাম, তাহলে cos 90 আর cos 90 মিলে এখানে চলে আসবে cos 180 ডিগ্রি। আমি বলেছিলাম সংযুক্ত কোণে cos 180 ডিগ্রি মান মুখস্থ রাখতে, যেটার উত্তর -1 আসে। ঠিক আছে, কত আসে? -1 আসে। এই অঙ্কটা আগের অঙ্কটার মতন পুরো সেম অঙ্ক, এখানেও সেম কাজ করব, cos এটাকে 1, cos বিটাকে 1 ধরে নেব, নিয়ে সলভ করব, তবেই আমাদের এই দুইটা মিলবে। তুমি cos এর মান সবথেকে যেটা বড় মান cos এ, সেটা আমরা 0 ডিগ্রিতে পাই, cos 0 ডিগ্রিতে, যেটার মান হয় 1। এছাড়া বাকি যা মান বসাও না কেন কন্ডিশন স্যাটিসফাই করবে না। তাহলে আমি তোমাকে আবারও বলছি, এই cos এটাকে ধরে নিতে হবে, cos এর সমান হচ্ছে cos 0 ডিগ্রি, তাহলে শুধু এ সমান এসে যাবে 0 ডিগ্রি। সেম কাজ cos বির ক্ষেত্রে করব, cos b সমান ধরে নেবো হচ্ছে cos 0 ডিগ্রি, তাহলে এখান থেকে চলে আসবে b সমান 0 ডিগ্রি। ঠিক আছে, আমরা দু সাইড দিয়ে এই সাইড আর এই সাইডের cos তুলে দিয়েছি, ফলে 0 ডিগ্রি চলে আসবে। এটা ছাড়া তোমরা এই এর জায়গাতে বির জায়গাতে যা খুশি মান বসিয়ে দেখো, 30 ডিগ্রি 60 ডিগ্রি যা খুশি বসিয়ে দেখো, এই দুটোকে যুক্ত করে উত্তর 2 কখনো আসবে না। সেই জন্য আমি যেটা বলছি সেটাই শোনো, cos এটাকে cos 0, cos বিটাকে cos 0 ধরে নাও, নিয়ে কাজ করো, অঙ্কর উত্তর মিলে যাবে। সেম কাজ, ঠিক আছে, সেম যেটা সাইনের ক্ষেত্রে করলাম, পুরো সেম টু সেম জিনিস, কোনো পার্থক্য নেই এখানে। এবার এখানে দেখো cos অফ a প্লাস বির মানটাকে বার করতে দিয়েছে, তো এখানে তাই করব, cos এর জায়গাতে কত পুট করব 0, ঠিক আছে, প্লাস দিয়ে বির জায়গাতে কত পুট করব 0, তাহলে cos 0 প্লাস 0 মানে উত্তর আসবে cos 0, আর এই cos 0 মানে হয় 1। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো 11 দাগের উত্তরটাও শেষ, 11 দাগের কোশ্চেনটাও শেষ, এমসিকিউ শেষ। চলো এবার লাস্ট কোশ্চেন আজকের এমসিকিউ, যেটা হচ্ছে 12 দাগের কোশ্চেনটা। দেখো চলে আসলাম হচ্ছে 12 দাগের কোশ্চেনটা, যেটা লাস্ট কোশ্চেন। tan এর মান দেওয়া আছে 3/4, tan বির মান দেওয়া আছে 4/3, a প্লাস বির মান বার করতে দিয়েছে। যখন tan দিয়ে এরকম দুটো মান দিয়ে দেবে, a প্লাস বির মান তুমি বার করতে যাবে না, আগে কি করবে, tan অফ a প্লাস বির মান বার করো, সেখান থেকে এই tan শুধু a প্লাস বির মান বেরিয়ে যাবে। তো আমরা একটা কাজ করছি, আমরা এখান থেকে tan অফ a প্লাস বির মান এটাকে বার করবার চেষ্টা করছি। তো tan অফ a প্লাস বি মানে কি হয়, আমরা ফর্মুলা জানি, tan a প্লাস হচ্ছে tan b হোল ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু হচ্ছে tan b। ঠিক আছে, এটা হয়। তো এবার tan a প্লাস বির ভ্যালু কি হবে দেখো, একটুখানি মন দিয়ে শুনবে এই জায়গাটা। tan এর মান 3/4 আছে, এখানে পুট করছি 3/4,
প্লাস চিহ্ন দিয়ে ট্যান বির মান কত আছে 4/3, এখানে পুট করছি 4/3 ডিভাইডেড বাই 1 পুট করলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, ট্যান এর মান কত 3/4, তো এখানে রাখলাম 3/4 ইন্টু দিয়ে ট্যান বির মান কত 4/3, তাহলে এখানে পুট করলাম 4/3, 3 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে এখানে কত থাকলো 1 থেকে 1 বিয়োগ হচ্ছে মানে নিচে 0 আসছে মানে কি বুঝতে পারছো তো, হরে 0 আসা মানে উত্তর হয়ে যাচ্ছে অসংজ্ঞাত। দেখো 1 আর এইখানে 1 আছে কাটাকুটি হয়ে, তাহলে 1 থেকে 1 বিয়োগ হচ্ছে মানে হরে 0 চলে আসছে, হরে 0 আসা মানে কি এটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। অসংজ্ঞাত কত ডিগ্রিতে হয়, tan 90 ডিগ্রিতে হয়। তাহলে আমরা এখানটাতে লিখবো tan অফ a প্লাস বি, এটা সমান সমান tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি। এটাকে পাই ফরম্যাটে লিখলে π/2 লেখা যায়, π/2 মানেও 90 ডিগ্রি বোঝায়। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেন আমি tan π/2 লিখলাম এই রাশিটার জায়গাতে, কারণ 3 এর 4 আর প্লাস 4 এর 3 যা পারে থাক না কেন, নিচে দেখো 1 হচ্ছে আর এইটা কাটাকুটি হয়ে এখানে 1 পড়ে থাকছে, তাহলে 1 থেকে 1 বিয়োগ হয়ে হরে 0 আসছে, হরে 0 হয় কত ডিগ্রিতে, tan π/2 তে মানে tan 90 ডিগ্রিতে। ঠিক আছে, তাহলে হরে 0 মানে অসংজ্ঞাত, অসংজ্ঞাত কিন্তু tan 90 ডিগ্রি ক্ষেত্রে আসে, তাহলে এই গোটা রাশিটার জায়গাতে আমরা tan π/2 ইউজ করছি। দু সাইড দিয়ে tan আর tan তুলে দাও, tan আর tan তুলে দিলে a প্লাস বি এর যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে π/2 দাঁড়াবে, যেটা হচ্ছে তো ডি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, তাহলে এভাবে আমরা কি করলাম আজকের ভিডিওতে আমরা মেনলি তোমাদের হচ্ছে এমসিকিউ গুলোকে শেষ করলাম। ঠিক আছে, নেক্সট ভিডিও থেকে আমরা অতি সংক্ষিপ্তকে নিয়ে আলোচনা করব, অতি সংক্ষিপ্ত শেষ হলে আমরা সংক্ষিপ্ত এবং দীর্ঘকে নিয়ে আলোচনা করব। তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে দিও। তোমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ যে আমরা ম্যাথামেটিক্স এবং ফিজিক্সের পাশাপাশি বায়োলজির ভিডিওগুলো দেওয়া স্টার্ট করেছি, তো দেখবে সব কটা ভিডিওই যার যেটা ভালো লাগবে দেখবে, যে ক্লাসে পড়ো সেই অনুযায়ী ভিডিও দেখতে থাকবে। আমরা আরও ভিডিও দেবো, আমরা টোটালি এডুকেশন যেটা এতটা মানে কস্টলি হয়ে গেছিলো একটা টাইমে, যে ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ইনস্টিটিউট থেকে টিউশন নিতে পারছে না, অনেকের ক্ষেত্রে সম্ভাবনার যে টিউশন নেওয়া, বা অনেকে গ্রামগঞ্জের দিকে থাকে সেখানে ঠিকঠাক মতন টিচার পায় না, বা তারা হচ্ছে ঠিকঠাক ভালো কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করতে পারে না, তো তারা যাতে পিছিয়ে না পড়ে তাদের জন্য কিন্তু আমাদের এই উদ্যোগ। আমরা কিন্তু আজকে দেখো অনেকটা আমরা চেষ্টা করেছি ক্লাস 10-এর ছেলে মেয়েদের জন্য চেষ্টা করে সিলেবাসটাকে শেষ করার, এবার আমরা 11-12টাকে আমরা এইখানে আমরা শেষ করে দিচ্ছি আস্তে আস্তে, এবং দেখবে যে তোমরা টোটালি কিন্তু 11-12-এর সায়েন্স এবং নিচু ক্লাসের যে 10-9 এগুলো সায়েন্সও কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আশা করেছি যে আমরা খুব তাড়াতাড়ি আরও মানে তোমাদের জন্য ভিডিওগুলোকে আরও আমরা অ্যাভেলেবেল করবার চেষ্টা করব। দেখো অনেকে আমার কাছে ভিডিওতে রিকোয়েস্ট করেছো যে কেমিস্ট্রি মাস্টারমশাইয়ের জন্য, দেখো মাস্টারমশাই আনলেই তো হলো না, তাদের একটা পারিশ্রমিক থাকে, যে পারিশ্রমিকটা আমার পক্ষে এতজনার পারিশ্রমিকটা বিয়ার করাটা বা আমার পক্ষে বহন করাটা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, তোমরা যদি কেউ দয়া করে সাহায্যের হাতটুকু আমাদের জন্য বাড়িয়ে দাও, কিছু যদি সাহায্য করো, আমরা কিছুটা এগোতে পারি বা আমরা কিছুটা হেল্প করতে পারি, বা আমরা মাস্টারমশাই এনে কাজ করাতে পারি। এবং যদি অ্যাটলিস্ট এটুকু না পারো, অন্তত বন্ধুদের সঙ্গে এতটা বেশি শেয়ার করো যাতে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি 100K সাবস্ক্রাইবার রিচ করে, অর্থাৎ যেন আমরা খুব তাড়াতাড়ি সিলভার প্লে বাটন পাই, যাতে আমাদের রেভিনিউ জেনারেশন একটু বেশি হয় এবং আমরা যাতে একটুখানি কাজ বেশিভাবে ভালোভাবে করতে পারি। ঠিক আছে, তোমাদের জন্যই তো করছি, তোমাদের জন্যই চেষ্টা করছি আরও বেটার কিছু দেওয়ার, তো আমাদেরকে একটুখানি সাপোর্ট দাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, স্কুলের প্রত্যেকটা বন্ধুকে দেখাও এই যে ভিডিওগুলো আমরা দিচ্ছি, যাতে তারাও উপকার পায়, যারা টিউশন নিতে পারছে না তারাও উপকার পায়। অন্তত আমাদেরকে যদি তোমরা কোনোভাবে ফিনান্সিয়ালি সাপোর্ট না করতে পারো, অন্তত সাবস্ক্রাইবার গ্রো করাতে হেল্প করো, যাতে আমাদের মানে হচ্ছে ফলোয়ার্স বাড়ে এবং আমাদের যেন আরও অন্যান্য দিক থেকে আমরা একটু হেল্প পাই। ঠিক আছে, এটুকু তোমাদের কাছে অনুরোধ রইল, রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে, চেষ্টা করো আমাদের পাশে থাকার, তাহলে আমরা তোমাদের জন্য আগামী দিনে আরও ফিজিক্সের ভিডিও, অঙ্কের ভিডিও, বায়োলজির পর আমরা কেমিস্ট্রির ভিডিও, এই সমস্ত ভিডিওগুলোকে আনতে পারবো। ঠিক আছে, তোমাদের জন্য একটা রিকোয়েস্ট রইল, পারলে রেখো। ঠিক আছে, তোমাদের কাছে আমি খুব মানে অত্যাধিক কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো।